এই তোর লজ্জা করে না আমাকে বিয়ে করতে চাস? আমি তোর থেকে 4 বছরের বড়, কোন সাহসে তুই রাজি হলি বল? তার উপর আমি একটা ডিভোর্স দিনে আমার মতো মেয়েকে বিয়ে করে তুই কি সমাজে মুখ দেখাতে পারবি? অনেক এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল। ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। আর আপনি ডিভোর্স হয়েছেন তাতে কি? আমার কাছে ওসব কিছুই গুরুত্বপূর্ণ না। আমার যদি সমস্যা না থাকে তবে আপনার কেনই বা থাকবে? আমি আপনার অতীত নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু চাই আমার বর্তমান আর ভবিষ্যৎ আপনার সাথেই কাটাতে। মিম বিরক্তির ভান করে হাসল। তুই বুঝছিস না অনেক, এইসব ভালোবাসা টালোবাসা সবই আবেগ। শুরুতে সবাই ভাবে চিরকাল চলবে, কিন্তু সময় গেলে আবেগ কমে যায়, মানুষ বদলে যায়। তখন তুইও আমার দিকে ফিরেও তাকাবি না, আমাকে ছুঁড়ে ফেলে দিবি, দ্বিতীয়বার ভাববিও না। অনেক চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল। না মিম, আমি অমন মানুষ না। আমি খেলতে আসিনি। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আবেগ একদিন মরে গেলেও ভালোবাসা টিকে থাকে যদি সেটা সত্যি হয়। আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি আমার কথা থেকে পিছাবো না। মিম একটু থেমে গেল। তার মানে তার মনে দ্বিধা, এই ছেলেটা কি সত্যি বলছে, নাকি একসময় ক্লান্ত হয়ে সে অন্যদের মতো চলে যাবে? সে চুপ করে কিছুক্ষণ অনেকের দিকে তাকিয়ে রইল। তুই এখন ছোট, অনেক কিছু সামনে আছে তোর জীবনে। আজ যা বলছিস কাল হয়তো বদলে যাবে। তোর পরিবার কিভাবে রাজি হলো একটা ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিতে? আমি পরিবারকেও বুঝিয়ে বলছি। সমাজ নিয়ে আমার মাথা ব্যথা নেই। সমাজ আমার জীবন চালায় না। আমি যাকে ভালোবাসি তাকে নিয়েই আমার জীবন বানাতে চাই। আপনার যদি ভয় থাকে তবে সেটা সময়ের সাথে চলে যাবে, কিন্তু আমি কখনো আপনার ভয় বাড়াতে চাইবো না। আমি আপনার পাশে থাকতে চাই সব সময়। অনেকের এমন আকুতি, এমন দৃঢ় কথা শুনে মিম আর কিছু বলার সাহস পেল না। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। হয়তো ছেলেরা সত্যি আলাদা, হয়তো সেই মানুষটাকে ভরসা করা যায়, কিন্তু তবুও ভেতরে ভেতরে ভয় কাজ করতে লাগলো। আবার যদি ভুল হয়, আবার যদি ভেঙে যায় সব। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। আর অনেক তার নীরবতাকে সম্মতি ভেবে শান্তভাবে মিমের চোখের দিকে তাকিয়ে থাকলো। অনেক মিমের হাতটা শক্ত করে ধরে বলল। আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে কখনো ঠকাবো না। মিম কিছুই বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে অনেক কিছু বলতে ইচ্ছা ছিল, কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত গিয়েও আটকে গেল। পরদিন সকালে মিম যথারীতি কলেজ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মিম একটা কলেজের টিচার। সংসারটা ছোট, বাবা নেই, শুধু মা মালিহা বেগম আর একমাত্র ছোট বোন তিন্নি। তিন্নি ইন্টারমিডিয়েটে পড়ছে। সংসারের দায়িত্ব অনেকটাই মিমের উপরে। সকালে কলেজের জন্য রেডি হয়ে ব্যাগটা হাতে নিয়ে দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল মেয়ে। ঠিক তখনই তার মা মালিহা বেগম তাকে থামিয়ে দিলেন। মালিহা বেগম বললেন, আজকে কলেজে না গেলে হয় না মা? অনিকদের বাসা থেকে আজকে লোকজন আসবে, আজকেই তোকে আংটি পরিয়ে যাবে। কথাটা শুনে মিম ভেতরে ভেতরে চমকে উঠল। গতকাল রাতেই তো অনেকের সঙ্গে তার কথা হয়েছে, তখন তো অনেক কিছু বলেনি। হঠাৎ আজকের এই আয়োজন কেন? মনে মনে এসব ভেবে গোপনে অবাক হলেও বাইরে কিছুই প্রকাশ করল না। মালিহা বেগম মিমের চুপ দেখে আবার বললেন, আর কত চুপ করে থাকবি মা? রাজি হয়ে যা। অনিক ছেলেটা ভালো, ওকে বিশ্বাস কর, তোকে ঠকাবে না। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। মায়ের কথাগুলো শুনে মিম এবার মাথা নিচু করে নরম গলায় বলল, আচ্ছা মা, আমি রাজি। আমি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসব। মারিয়া বেগম সন্তুষ্টির হাসি দিয়ে মাথা নাড়লেন। আর মিম ভেতরে ভেতরে নানা ভাবনায় ডুবে গেল। এই সম্পর্কটা সত্যি কেমন হবে? অনেকের চোখে দেখা ভালোবাসা আসলে কতটা সত্যি, তার সময় প্রমাণ করবে। বিকেলের দিকে মিম কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলো। বাসায় তখন হালকা একটা ব্যস্ততার পরিবেশ। মা মালিহা বেগম সকাল থেকে নানা রকম প্রস্তুতি নিচ্ছিল। ছোট বোন তিন্নি বারবার ইশারা করে হাসছিল, মজা করে বলছিল, আহা আপু, আজকে তোমার হাতে আংটি উঠবে বুঝলে। আমাদের বাসায় আজ ঝলমলে আয়োজন। মিম শুধু একটু হেসে এড়িয়ে গেল। ভেতরে ভেতরে অদ্ভুত এক টেনশন কাজ করছিল। কিছুক্ষণ পরে দরজা কড়া পড়ল। অনেকদের পরিবার এসে গেছে। অনেকের বাবা মা, দুইজন আত্মীয়, আর অনেক নিজেও এসেছে। সবাই ভেতরে বসলো। মিম দূরে বসে সবার দিকে তাকিয়েছিল। মা মালিহা বেগম অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। অনেকের মা মিনা বেগম মিমকে দেখে খুশি হয়ে বললেন, মেয়ে তো বেশ শান্তশিষ্ট, একেবারে আমাদের পছন্দ মতো। আমরা জানতাম অনেক বুঝে শুনে মেয়েটিকে বেছে নিয়েছে। সবাই হেসে সম্মতি দিল। মিম চুপচাপ মাথা নিচু করে বসে রইল। তারপর হাসল।
তারপর আসল মুহূর্ত। ছোট্ট একটা কৌটা থেকে সোনার আংটি বের হলো। মালিহা বেগম মিমকে ইশারা ডেকে নিয়ে গেলেন। অনেক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সবার সামনে মিমের হাতটা ধরলো। মিমের বুকের ভেতরটা হু হু করছিল, কিন্তু সে কিছু বলল না। অনেক মিমের হাতের অনামিকাটায় আংটিটা পরিয়ে দিল। চারপাশে হাততালি আর আনন্দের শব্দ ভেসে উঠল। তিনি লাফিয়ে উঠে চিৎকার করে বলল, আমার আপুর আংটি পরানো হয়ে গেল। এখন থেকে কিন্তু আপু কারো না, শুধু অনেক ভাইয়ার। সবাই হেসে উঠল। মিম শুধু মাথা নিচু করে হাসলো। অনেক আস্তে করে ফিসফিসিয়ে বলল, বলেছিলাম তো তোমাকে আমি ঠকাবো না। এই আংটি আমার প্রতিশ্রুতি। মিম চোখ তুলে তাকালো, কিছু না বলে শুধু চুপ করে রইল। আংটি পরানোর পর সবার মুখে হাসি। ঘরটা যেন এক ধরনের আনন্দের আবহে ভরে উঠল। অনেকের মা মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন থেকে তুমি আমাদের মেয়ে। আমরা চাই তোমরা দুজন সব সময় একে অপরের পাশে থেকো। মিম শুধু মাথা নিচু করে রইল। কথাগুলো শোনার পরও তার ভেতরে এক ধরনের অচেনা অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল সব কিছু খুব হঠাৎ ঘটেছে। মালিহা বেগম খুশির হাসি দিয়ে বললেন, অনিক, তোমার মতো ছেলেকে জামাই হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। আশা করি আমার মেয়েটাকে ভালো রাখবে, সুখে দুঃখে একসাথে থাকবে। অনেক বিনয়ের সঙ্গে উত্তর দিল, আন্টি, আপনার মেয়ে আমার কাছে শুধু স্ত্রী না, আমার জীবনের স্বপ্ন। আমি কথা দিচ্ছি মিমকে কখনো কষ্ট দেব না। মালিহা বেগম তৃপ্তির হাসি দিলেন। মিমও হালকা হাসি দিল, যদিও তার মনে তখন একরাশ অস্থিরতা কাজ করছিল। এরপর কিছু সময় গল্প আড্ডায় কেটে গেল। অনেকের পরিবার নানা রকম পরিকল্পনার কথা বলল, বিয়ে কবে হবে, কতটা আয়োজন করা হবে ইত্যাদি। মিম সব শুনছিল, কিন্তু ওর ভেতরে ভেতরে ভাবছিল গতকাল অনেক কেন তাকে কিছু জানায়নি, এত বড় আয়োজনের কথা আগে বলল না কেন। অনেক মাঝে মাঝে মিমের দিকে তাকিয়ে চোখের ভাষায় আশ্বস্ত করার চেষ্টা করছিল, যেন বলতে চাইছে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাত নামতে অনেকের পরিবার বিদায় নিল। দরজার সামনে দাঁড়িয়ে অনেক আবার মিমের দিকে তাকালো, ফিসফিসিয়ে বলল, আজ তুমি আমার জীবনের অংশ হয়ে গেলে। আমি প্রতিদিন তোমাকে প্রমাণ করে দেখাবো তুমি আমার কতটা গুরুত্বপূর্ণ। মিম কোনো উত্তর দিল না, শুধু নীরব দৃষ্টিতে অনেককে বলল। পরদিন সকালবেলা যথারীতি মিম কলেজে যাওয়ার জন্য রেডি হলো। ব্যাগটা গুছালে তারপর অন্যটা ঠিকঠাক করে আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিল। মা ডাকছিলেন সকালে নাস্তার জন্য, কিন্তু মিম হালকা করে বলল, মা দেরি হয়ে যাবে, পরে খেয়ে নেব। সব গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে এলো মিম। গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। সকালটা একেবারে শান্ত, রাস্তার ভিড়ও তখনও জমেনি। হাতে ঘড়ি দেখে মিম একটু অস্থির হয়ে উঠেছিল। হঠাৎই একটা বাইক তার পায়ের সামনে এসে ব্রেক কষল। শব্দে চমকে গিয়ে মিম দু কদম পিছিয়ে গেল। হেলমেট খুলে সামনে তাকাতেই দেখে অনেক। অনেক মুচকি হেসে বলল, ভয় পেয়েছো? মিম কপাল কুঁচকে একটু বিরক্ত সুরে বলল, না, ভয় পাইনি। তুমি এখানে কেন? ভার্সিটিতে যাওনি? অনেক স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল। আগে তোমাকে কলেজে পৌঁছে দেব, তারপর আমি ভার্সিটি চলে যাব। মিম বড় বিরক্তি লুকিয়ে বলল, এসবের কোনো দরকার নেই। তুমি তোমার ভার্সিটিতে যাও, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। অনেক একটু জোর গলায় বলল। দরকার আছে বলে এসেছি, তাড়াতাড়ি ওঠো। মিম প্রথমে না করতে চাইলেও শেষমেশ একরকম বাধ্য হয়ে বাইকে উঠল। অনেক গতি কম রেখে বাইক চালাচ্ছিল। মিম চুপচাপ বসেছিল, মাথা নিচু করে রাস্তা দেখাচ্ছিল। একটু পর অনেক কথা শুরু করলো। আজকে কলেজ না গেলে হয় না? মিম হঠাৎ মুখ ঘুরিয়ে তাকালো। কেন? অনেক হেসে তাকালো মিমের দিকে। আজকে চলো না শপিং করতে যাই, বিয়ের শপিং। মিম হতবাক হয়ে গেল, কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তারপর আস্তে করে বলল, তুমি কি বলছো এসব? আমি কলেজে যাচ্ছি, এসবের সময় নেই। অনেক মজা করে উত্তর দিল। কলেজ তো রোজ রোজ আছে, কিন্তু বিয়ের শপিং রোজ হয় না। মিম একটু রাগ নিয়ে বলল, প্লিজ এসব সিরিয়াস কথা রাস্তায় দাঁড়িয়ে করো না। আমাকে আগে কলেজে নামিয়ে দাও। অনেক কোনো উত্তর দিল না, শুধু হেসে বাইক চালিয়ে যেতে লাগলো। মিম ভেতরে ভেতরে রাগান্বিত হলেও একটা অদ্ভুত লজ্জা আর কৌতূহল কাজ করছিল। আজকে কলেজ বাদ দাও। মিম চোখ ঘুরিয়ে বলল, প্লিজ এইসব নাটক বন্ধ করো, আগে আমাকে কলেজে নামাও। অনেক হঠাৎ বাইক ঘুরিয়ে দিল অন্যদিকে। এদিকে যাচ্ছ কেন? কলেজ তো ওইদিকে। কলেজ না, আগে মার্কেটে যাই। তুমি রাজি না হলেও আজকে শপিং করাবই। মিম একটু রেগে উঠল। অনেক আমি সিরিয়াস বলছি, আমাকে কলেজে নামাও। সিরিয়াস আমি? আগামী শুক্রবার আমাদের বিয়েই হবে,
মাঝখানে 4 দিন সময় আছে, এরপরে আর শপিং করার টাইম পাবো না। মিম রাগে চুপ করে গেল, মনে মনে বিরক্ত, কিন্তু বাইক থেকে নামারও উপায় নেই। কিছুক্ষণ পর তারা একটা বড় শপিং মলে ঢুকলো। চলো ভেতরে যাই। মিম ব্রু কুচকে বলল। তুমি সত্যি আমাকে এখানে শপিং করাতে এনেছো? অনেক হেসে মাথা নেড়ে বলল। হ্যাঁ, আজকে তুমি যা যা পছন্দ করবে সব কিনে দিব। মিম একটু নরম সুরে বলল। আমি কিন্তু কিছু কিনবো না। অনেক মজা করে উত্তর দিল। ঠিক আছে, তুমি কিনবে না, আমি তোমার জন্য কিনবো। চলো আগে লেহেঙ্গা দেখাই। অনেক আর মিম দোকানে ঢুকলো। দোকানটা অনেক বড়, চারপাশে রঙিন লেহেঙ্গা সাজানো, ঝলমলে লাইটে ঝকঝক করছে সব। মিম একটু লাজুকভাবে তাকাচ্ছে এদিক ওদিক। অনেক একদম কনফিডেন্ট হয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানদার লোকটা হাসি মুখে বলল। বলুন স্যার, কার জন্য লেহেঙ্গা লাগবে? অনেক কোনো দেরি না করে মিমের দিকে ইশারা করলো। মিমের জন্য। মিম তখন অস্বস্তি বোধ করছিল, ওর মাথায় চলছিল এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সবাই তাকাচ্ছে, আবার অনেক এত নির্ভয়ে বলছে আমার জন্য। দোকানদার দ্রুত কয়েকটা লেহেঙ্গা বের করে আনলো। হঠাৎ করে একটা মেরুন রঙের ভারী কাজের লেহেঙ্গা হাতে নিয়ে অনেকের দিকে বাড়িয়ে দিয়ে বলল। স্যার, আপনার আপুর গায়ে এই লেহেঙ্গাটা খুব মানাবে। এই একটা কথা শুনে মিমের বুকটা কেমন ধক করে উঠল, ওর মুখ শুকিয়ে গেল, মনে হলো কারো ছুরি দিয়ে বুকের ভেতর কেটে দিল। আপুর গায়ে মানাবে? আমি কি অনেকের বোন নাকি? মনে মনে এমন কথাই ঘুরছিল। অনেকের মুখ একদম কালো হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। সে রাগ চেপে গম্ভীর গলায় বলল। কি বললেন আপু? দোকানদার ভ্যাবাচাকা খেয়ে গেল। চারপাশে যারা অন্য ক্রেতা ছিল তারাও কেমন যেন তাকাতে লাগলো। অনেক আর কিছু বলবে এমন সময় মিম দ্রুত হাত দিয়ে অনেকের হাত চেপে ধরল। চুপ থাকো, অনেক কিছু বলবে না। অনেক রাগে কাঁপছিল। না মিম, তুমি শুনলে না এরা কি বললো? আমি কিভাবে চুপ থাকি? মিম নিচু স্বরে বলল। প্লিজ আমার জন্য ঝগড়া করো না। আমি চাই না লোকজন আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করুক। তাছাড়া উনি তো না জেনে বলেছে, জানলে কি আর বলতো নাকি? অনেক দাঁত চেপে থেমে গেল। দোকানদার আবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। আরে না না, আমি ভুল বুঝেছি। বন্যা হলে নিশ্চয়ই বউ মানে কাস্টমার, বুঝতে ভুল হলো স্যার, কিছু মনে করবেন না। অনেক মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মিম জোর করে একটা হাসি দিল, যদিও ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল। তারপর দোকানদার আবার লেহেঙ্গা বের করতে লাগলো। পিঙ্ক, হালকা নীল, সবুজ বিভিন্ন রঙের। অনেক একটা নীল লেহেঙ্গা তুলে মিমের দিকে ধরলো। এইটা ট্রাই করো তো, তোমার গায়ে দারুণ লাগবে। মিম একটু মুচকি হেসে মাথা নাড়ল। না, আমার কাছে পিঙ্কটা ভালো লাগছে। অনেক চোখ বড় করে তাকালো। তুমি না সবসময় পিঙ্ক অপছন্দ করো? হ্যাঁ, কিন্তু আজকে ভালো লাগছে। অনেক এক মুহূর্ত থেমে মিমের মুখের দিকে তাকালো। ও বুঝলো মিম কষ্ট পাচ্ছে দোকানদারের কথায়, তাই সে চুপচাপ মিমকে নিজের মতো বেছে নিতে গেল। দোকানদার আবার এগিয়ে এলো। ম্যাডাম, আপনি চাইলে ট্রায়াল রুমে গিয়েও পরখ করে দেখতে পারেন। মিম কিছু বলল না, অনেক উত্তর দিল। ভালো বললেন। মিম, যাও ট্রাই করে আসো। মিম চুপচাপ পিঙ্ক লেহেঙ্গাটা হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেল। ভেতরে গিয়ে আয়নায় নিজেকে দেখলো, মনে মনে ভাবলো, আমাকে কি সত্যি অনেকের পাশে মানায়? মানুষ যদি সবসময় আমাদের ভাই বোন ভাবে, তাহলে কি আমার অনুভূতিগুলো কোনোদিন গুরুত্ব পাবে না? ওর চোখে পানি চলে এলো, দ্রুত মুছে ফেলল। অনেক বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর মিম বের হলো। অনেক তাকাতেই থমকে গেল। ওফ মিম, একদম রাজকুমারীর মতো লাগছে তোমাকে। মিম মাথা নিচু করে হাসলো। দোকানদার হাততালি দিয়ে বলল, একদম পারফেক্ট স্যার, নেন এই লেহেঙ্গাটা। এদিকে অনেক সরাসরি দাম জিজ্ঞেস করলো। দাম শোনার পর কিছুটা ভ্রু কুচকালেও কিছু বলল না। সে জানে মিমের জন্য যত টাকাই খরচ হোক তার কোনো আফসোস নেই। মিম আবার বলল, না না, এত দামি কেন নেবে? আমি সিম্পল একটা নিলেই তো হয়। অনেক মাথা ঝাঁকালো। চুপ করো, আমি যা বলি তাই হবে। এটা তুমি নেবে। মিম কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। দোকানদার প্যাক করে দিল লেহেঙ্গাটা। দোকান থেকে বের হওয়ার সময় অনেক থেমে মিমের দিকে তাকালো। মিম, আজকের ওই কথাটা আমি কখনো ভুলবো না। কেউ যদি আবার তোমাকে আমার বোন বলে ডাকে, আমি হয়তো নিজেকে ধরে রাখতে পারবো না। মিম আস্তে করে বলল, তুমি রাগ করো না অনেক, প্লিজ। মানুষ তো যা দেখে তা বলে, বিবেচনা করে না। উনি তো না জেনেই বলেছে। অনেক গভীর গলায় উত্তর দিল, মানুষকে আমি বোঝাতে চাই না। আমি শুধু চাই তুমি জানো তুমি আমার কাছে কে, আর সেটা বোন না। আচ্ছা বাদ দাও, আমি তো বলেছিলাম ছোটখাটো কিছু নাও, কিন্তু তুমি একদমই শোনো না। তুমি চুপ থাকো তো। ছোটখাটো কিছুর জন্য কি বিয়ে হয়? বিয়ে মানে রাজকন্যার মতো সাজতে হবে।
মিম হেসে ফেলল। তাহলে আমি রাজকন্যা? আর না হলে কি, আমার চোখে তো তুমি সবসময় রাজকন্যা। মিম চুপ করে গেল, লজ্জায় মুখ নামিয়ে ফেলল। রিক্সা চেপে তারা গেল গয়নার দোকানে। দোকানটা আলো আধারিতে ঝকঝক করছে। শোকেসে রাখা সোনার সেটগুলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দোকানদার এগিয়ে এসে বলল, স্যার কেমন গয়না খুঁজছেন? অনেক উত্তর দিল। আমার বউয়ের জন্য, মিমকে দেখিয়ে দিয়ে। মিম আতকে উঠল। এই এত জোরে বলছো কেন? সবাই তাকাচ্ছে। সমস্যা কি তাতে? আমি কি ভুল কিছু বলছি? কে তাকালো, কে এলো গেল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দোকানদার কয়েকটা ভারী সেট বের করলো। মিমের চোখ ছানা বড়া হয়ে গেল দাম শুনে। এত দামি জিনিস কেন নেবে? আমি সিম্পল কিছু নিলেই তো হয়। তুমি বারবার একই কথা বলছো। আমি বলেছি তোমার জন্য সেরা জিনিসই হবে। দোকানদার একটা সুন্দর নেকলেস এগিয়ে দিল, সাথে কানের দুল। ম্যাডাম এই সেটটা আপনার গলায় অসাধারণ মানাবে। মিম গলা হাত দিয়ে ডাকলো। না না, ট্রাই করতে হবে না। অনেক তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পরে দেখো, আমি দেখতে চাই। অনিকের সেই গলায় এক ধরনের আদেশ মেশানো ছিল। মিম বাধ্য হয়ে ট্রাই করে দেখলো। দোকান ভর্তি লোকজন তাকিয়ে হাসছিল। মিমের মুখ লাল হয়ে গেল। অনেক তাকিয়ে বলল, একদম পারফেক্ট, এটাই হবে। মিম নিচু স্বরে বলল। তুমি কি পাগল নাকি এত খরচ করছো? এই কথাটা শুনে মিমের গলা শুকিয়ে গেল। সে আর কিছু বলল না। গয়না কেনা হয়ে গেলে তারা গেল জুতার দোকানে। সেখানে মিম বেশ খুশি হলো, কারণ জুতা সে নিজের মতো বেছে নিতে পারছিল। হিল, স্যান্ডেল গাড়ির সাথে ম্যাচ করবে এমন কয়েকটা বের করলো। তুমি এইটা নাও, গোল্ডেন কালারের, লেহেঙ্গার সাথে যাবে। না, আমি সিলভারটা নেব। তুমি সবসময় আমার সাথে উল্টা করো কেন? কারণ তুমি সবসময় আমাকে আদেশ দাও। আমি একবার নিজের পছন্দে নিলাম। অনেক মুচকি হেসে মাথা নাড়ল। ঠিক আছে, তোমার পছন্দেই হবে। জুতা কিনে তারা আবার বের হলো। মিমের হাতে ব্যাগ, অনেকের হাতেও ব্যাগ। রাস্তায় হাঁটতে হাঁটতে মিম বলল, আজ তো তুমি পুরো দিন আমাকে ঘোরাচ্ছ। তাতে সমস্যা আছে? না, সমস্যা নেই। আসলে আমার ভালোই লাগছে। অনেক থেমে গেল। মিমও দাঁড়িয়ে গেল। মিম, তোমার ভালো লাগাটাই আমার সবচেয়ে বড় অর্জন। এই কথায় মিম হেসে ফেলল, যদিও ভেতরে ভেতরে বুক কেঁপে যাচ্ছিল। এমনভাবে কেন অনেক সব সময় আমাকে স্পেশাল মনে করায়? অনেক আবার গম্ভীর হয়ে বলল, মিম, আজ দোকানদার যা বলেছিল আমি ভুলতে পারছি না। আমি কারো মুখে তোমাকে আমার বোন বলা সহ্য করব না। মিম আস্তে করে বলল। তাহলে তুমি চাও সবাই জানুক আমি কে? অনেকটা চোখের দিকে তাকালো। হ্যাঁ, সবাই জানুক তুমি আমার সব কিছু। মিমের বুকটা কেমন টনটন করতে লাগলো। সে কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। দুজনের মধ্যে নিঃশব্দে একটা বোঝাপড়া তৈরি হলো, যেটা বলার প্রয়োজন নেই, শুধু অনুভব করাই যথেষ্ট। কেটে গেছে আরও 3 দিন। আজকে অনেক আর মিমের গায়ে হলুদ। সব নিয়ম কানুন মেনে তাদের গায়ে হলুদটা সম্পন্ন হলো। রাতের বেলা অনুষ্ঠান শেষে সবাই যখন ঘুমিয়ে পড়লো, তখন অনেক মিমকে ফোন দিল। ফোন পেয়ে মিম লজ্জায় লাল হয়ে গেল। কি করছো বৌজান? বিয়ের আগে অনেকের মুখে বৌজান ডাকটা শুনে মিমের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। কানে আঙুল ধরে গেল, যেন পুরো শরীরটা লজ্জায় ডুবে গেছে। কি হলো, কথা বলছো না কেন? লজ্জা পাচ্ছ নাকি? না, তেমন কিছু না। ফোনের ওপাশ থেকে অনেক হালকা হেসে উঠল। সে বুঝতে পারলো মিমের লজ্জা যেন কথার চেয়ে বেশি কিছু বলে দিচ্ছে। মিম চুপচাপ ফোনের এপাশে বসে আছে, গাল লাল হয়ে আছে। মনে হচ্ছে কথা বলার সাহস পাচ্ছে না। ঠিক আছে, চুপ থেকো না। আমি তো আর অপরিচিত নই। আজ বাদে কাল তো তুমি আমার বউই হয়ে যাবে। জানি, তাই তো বেশি কিছু বলতে পারছি না। ফোনের ওপাশে দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। মাঝে মাঝে শুধু নিঃশব্দের শব্দ ভেসে আসছিল। এই নীরবতাও যেন অনেক কথা বলে যাচ্ছিল। আর মাত্র 2 দিন, তারপর থেকে প্রতিদিন তোমায় আমার সামনে পাবো। তখন আর এভাবে লজ্জা পেলে চলবে না। দেখা যাক তখন কি হয়। এভাবে তাদের দুষ্ট মিষ্টি আলাপ চলল। অনেকের ঠাট্টার মিমের লজ্জা মিলে যেন তাদের সম্পর্ককে আরও মিষ্টি করে তুলল। আচ্ছা শোনো, আজ তো গায়ে হলুদ শেষ হলো। এখন আর মাত্র 1 দিন পরেই আমাদের বিয়ে। ভাবতে পারছো, এরপর থেকে তুমি আর আমি আলাদা থাকবো না। ভাবলেই বুক ধরফর করে ওঠে। সব কিছু এত দ্রুত হয়ে যাচ্ছে যে এখনো বিশ্বাস করতে পারছি না। তার মতো ডিভোর্সি মেয়েকে যে কোনো ছেলে এভাবে ভালোবাসবে জানা ছিল না মিমের। ফোনের ওপাশে মিমের কণ্ঠে ভয়ের সাথে সাথে আনন্দও মিশেছিল।
অনেক বুঝতে পারছিল মিমের মনের ভেতর অনেক অনুভূতি একসাথে ঘুরপাক খাচ্ছে। ভয় পাচ্ছ নাকি? একটু তো পাচ্ছি, লোকে কি বলবে। আমি তোমার থেকে 4 বছরের বড়, তার উপরে আমি ডিভোর্সি। সমাজ তো আমাকে মেনে নেবে না অনেক। যে সমাজ আমার বউকে মানবে না, ওই সমাজে আমার প্রয়োজন নেই। আর বাকি রইল মানুষের কথা। ওদের কাজই তো নিজের খেয়ে অন্যের গাল মন্দ করা। ওদের কথায় কখনো ভাববে না কে কি বলল না করলো, সেসব তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে। ভয় পেও না, আমি তো আছি। আমি তোমার হাত কখনো ছাড়বো না। অনেকের এই কথায় মিমের বুকটা কেঁপে উঠল, চোখে অশ্রু চিকচিক করছিল। তবু তার মনে হচ্ছিল যে মানুষটা ওকে এতটা ভরসা দিচ্ছে, যদি পরে মানুষটা পাল্টে যায়। মিম চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। মিমের চুপ থাকা আর নীরব কান্না করা অনেক বুঝতে পারলো। কথা ঘোরানোর জন্য হালকা হেসে বলল, আচ্ছা, কালকের পর থেকে ফোনে আর কথা বলতে হবে না। তখন তো তুমি একদম আমার পাশে থাকবে। সাহিলের মতো কখনো কষ্ট দিবে না তো? মাঝ পথে হাত ছেড়ে দিবে না তো অনেক? আমি কিন্তু খুব করে কাঁদবো। কষ্ট তো নয়, আমি তোমায় শুধু ভালোবাসাতেই ভরিয়ে দেব। আর ছাড়ার জন্য তোমার হাত ধরিনি আমি মিম। কথাগুলো শুনে মিমের ভরসার ছায়া পেল। তারা জীবনের সুখ আসতে চলেছে। অনেকক্ষণ ধরে তাদের দুজনের কথা চলল। অবশেষে রাত গভীর হলো। অনেক মিমকে বলল, ঠিক আছে, এখন ঘুমিয়ে যাও। কালকে অনেক কাজ আছে, আর পরশু তো আমাদের বিশেষ দিন। শুভরাত্রি। শুভরাত্রি বৌজান। ফোন রেখে মিম বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। সাহিলকে তো সে অনেক ভালোবাসত, তাহলে কেন হলো তার সাথে এমনটা? তবে আগে আফসোস হলেও এখন আর আফসোস হয় না। এই পৃথিবীতে সে এখন সবচেয়ে ভাগ্যবান মেয়ে, কারণ অনেক নামের মানুষটা তার জীবনে আসতে যাচ্ছে। আজ অনেক আর মিমের বিয়ে। সকাল থেকে পুরো বাড়িতে কেমন একটা হইচই চলছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। কোথায় লাইট লাগানো হচ্ছে, কোথাও চেয়ার টেবিল ঠিক করা হচ্ছে, আবার রান্নাঘরে কয়েকজন একসাথে রান্নার চাপ সামলাচ্ছে। মিমের মা সব কিছু তদারকি করেছেন। মেয়ের বিয়েতে যেন কোনো কমতি না থাকে, সেজন্য তিনি নিজের সাধ্য মতো সব করেছেন। যদিও অনেকে বলেছে এত খরচ করা দরকার নেই, তবুও তিনি শোনেননি। তার একমাত্র বড় মেয়ের বিয়ে, এটা তার কাছে অন্যরকম একটা অনুভূতি। যদিও মিমের আগের বিয়েটা তেমন জাঁকজমকভাবে হয়নি। মিমের বাবা নেই, বছর কয়েক আগে মারা গেছেন। তারপর থেকে সংসারের দায়িত্বটা মিমের মাই সামলাচ্ছেন। কষ্ট আছে, অভাব আছে, কিন্তু সেগুলো তিনি কখনো মেয়েদের বুঝতে দেন নাই। আজকের দিনে তার চোখে শুধু একটাই চিন্তা, মেয়ের বিয়ে সুন্দরভাবে হোক। বাড়ির ভেতরে সব মেহমান আসতে শুরু করেছে। কেউ রুমে ঢুকে মিমকে দেখছে, কেউ আবার বাইরে বসে গল্প করছে। ঘরে ঢুকলে দেখা যায় মিম এক কোণে বসে আছে। সাজগোজ করা হয়েছে, কিন্তু তার চোখে মুখে আনন্দ নেই, উল্টা একরকম অস্বস্তি লেগে আছে। অনেকে ঢুকে মজা করছে, কেউ বলছে কনে তো একেবারে সিনেমার মতো লাগছে, কেউ আবার চাপা গলায় বলছে ডিভোর্সি মেয়ে, তাও আবার ছোট ছেলেকে বিয়ে করছে, দেখো না কেমন চলে। এসব কথা কানে আসছে মিমের। ভেতরে ভেতরে তার মন খারাপ হচ্ছে। বাড়ি থেকে হাসি চাপলেও ভেতরে একটা ভয় কাজ করছে। সে জানে না সামনে কি হতে চলেছে। তিন্নি মিমের ছোট বোন, একেবারে অন্য জগতে আছে আজ। তার কাছে আজকে দিনটা একেবারেই আলাদা। নিজের একমাত্র বড় বোনের বিয়ে মানেই তো খুশির দিন। সকাল থেকে সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। একটা ভারী লেহেঙ্গা পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, গয়না ঠিক করছে। লোকজনের এমন কানাঘুষা তিন্নি নিজেরও খারাপ লাগছে। তিন্নি তার আপুর কাছে গেল, গিয়ে দেখলো মিম মন মরা হয়ে বসে আছে। তার আপুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আপু, লোকের কথায় কান দিও না তো। তুমি তোমার দিক থেকে ভাবো। মানুষ বাহিরটা দেখে অনেক কিছুই বলবে, কিন্তু ভেতরটা কেউই দেখবে না। কিন্তু তাতেও মিমের কোনো হেলদোল দেখা গেল না। তিন্নি তার আপুকে খুশি করার জন্য বলল, আপু, তোমাকে তো একেবারে রাজকন্যার মতো লাগছে। জামাইবাবু দেখে তো আজকে টাসকে খেয়ে পুরো চাঁদের দেশে চলে যাবে। তিন্নির কথায় মিম মুচকি হাসি দিল। বোনকে হাসাতে পেরে তিন্নিও নিজের কিছুটা হালকা হলো। অনেকেও আজ অনেক ব্যস্ত। ওর পরিবার থেকে অনেক আত্মীয় এসেছে। অনেক কিছুটা চুপচাপ ছেলে। তার পাশে যতই হইচই হোক সে তেমন কিছু বলে না। বন্ধুরা এসে মজা করছে। নিলয় মজা করে বলল, কিরে বন্ধু, আমাদের আগে তুই বিয়ে করে নিচ্ছিস? আমরা তো এখনো লাইনে আছি। আরিফ হেসে বলল, ওর কপাল ভালো বুঝলে, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো অবশেষে তাকেই পেল। আমাদের তো এখনো অনেক ঘুরতে হবে। নিলয় সঙ্গে সঙ্গে ঠাট্টা করে বলল, তোর শালিরা কিন্তু আমার, অনেক মনে রাখিস যেন।
আমরা ছোটবেলা থেকে বন্ধু, এই দাবিটা কিন্তু আগেই আমি করলাম। আরিফ থেমে থাকলো না, সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, বললে হলো নাকি? ওর একটাই শালি, তাও আমি বুক করে রাখলাম। বুঝলি, তোর ভাগ্যেও কপাল নেই। ওদের কথায় চারপাশে হাসাহাসি শুরু হয়ে গেল। অনেক বসে বসে শুধু মুচকি মুচকি হাসছিল। এদের ঝগড়া ঝাঁটি আসলে তার কাছে বেশ মজার লাগছিল। অবশেষে অনেক এলো। শোনো ভাইয়েরা, আমার শালি তোদের কাউকে দেব না। শালি মানে আধা ঘরওয়ালি, তাই সেটাও আমার। তোরা আর স্বপ্ন দেখিস না। ওর কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। এই দেখ, একবার বিয়ে করলে সব কিছু নিজের বলে দাবি শুরু করে দিল। আরিফও হাসতে হাসতে বলল, ঠিক বলেছিস, এখন থেকে অনেকের সাথে লড়াই করে কিছু পাওয়া মুশকিল। পুরো পরিবেশ একেবারে জমে উঠল হাসি ঠাট্টায়। অনেকের বিয়েতে সবাই খুশি হলেও অনেক অখুশি। অনেকের মা মেনে নিলেও আত্মীয় স্বজনদের অনেকেই মুখ টিপে হেসেছে। কেউ সরাসরি কিছু না বললেও পরোক্ষ কথা বলছে। অনেক সেসব পাত্তা দিচ্ছে না। তার মাথায় একটা বিষয়, মিমকে সে চায়। মিমকে সে অনেক কষ্টে বুঝিয়েছে, আর কাউকে বোঝানোর দরকার নেই। বিকেল গড়িয়ে এসেছে, মেহেদি গয়না সাজগোজ সব শেষ। মিমকে এখন অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাড়ির উঠানে তখন চেয়ার টেবিল সাজানো, মঞ্চে ফুল দিয়ে সাজানো হয়েছে, লাইটগুলো জ্বলে উঠেছে, পুরো বাড়িটা ঝলমল করছে। মিম বাইরে যেতে চাইছে না, মনে মনে ভাবছে, এই বিয়ে কি ঠিক হলো? মানুষ কি সারা জীবন ওকে তিরস্কার করবে? তখন তার মা এসে হাত ধরে বললেন, মা, এভাবে ভেঙে পড়িস না। জীবনের সবাই নতুন শুরু পায় না। তুই আজ নতুন শুরু করতে যাচ্ছিস, সাহসী হ। আমার মেয়ে ভেঙে পড়বে না। এই কথায় মিম চোখে পানি এসে গেল। মাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকের গায়ে হলুদের পর থেকে আজ পর্যন্ত সময়টা কেটে গেছে খুব টেনশনে, কিন্তু আজ তার মন শান্ত। ও জানে সমাজ যতই বলুক ওর সিদ্ধান্ত বদলাবে না। যখন অবশেষে বিয়ের আসরে মিমকে নিয়ে আসা হলো, সবাই একবার তাকিয়ে দেখলো। কেউ প্রশংসা করলো, কেউ চাপা স্বরে কথা বলল, কিন্তু অনেকের চোখে সেসব শব্দের কোনো মূল্য নেই। ও শুধু দেখছে মিমকে। নিকাহ হলো, কাবিননামায় সই হলো, মুহূর্তের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ। মিম চুপচাপ বসেছিল, কিন্তু অনেক যখন প্রথমবার ওর দিকে তাকিয়ে হালকা হাসলো, তখন মিম মনে মনে একটা শান্তি পেল। বুঝলো হয়তো জীবন এতটা খারাপ হবে না, হয়তো এই মানুষটা সত্যিই তাকে বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে রাত বাড়তে লাগলো। অতিথিরা ধীরে ধীরে চলে গেল, বাড়ি ফাঁকা হতে শুরু করলো। মিমের মনে তখনও এক ধরনের ভয় আছে, কিন্তু একই সাথে ভেতরে ভেতরে একটা আশা জন্মাচ্ছে। আজকের দিনটা হয়তো সমাজ অনেকভাবে মনে রাখবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু অনেক আর মিমের জীবন আজ একটা নতুন অধ্যায় শুরু হলো। বিয়ে শেষে বরের গাড়ি রওনা দিল। বিদায়বেলায় 3 মা মেয়ে অনেক কান্না করেছে। নিজের আপন বাড়ি ছেড়ে যেতে কারোই না কষ্ট হয়। বাসাঘরে বসে আছে মিম, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, লাইটের হালকা আলোর ঘরটা অন্যরকম লাগছে। বিছানার উপরে লাল বেড কাভার, ফুলের মালা ঝুলছে, কিন্তু এই সাজসজ্জার ভেতরে মিমের বুক ধড়ফড় করছে। নতুন জীবন, নতুন মানুষ, সবকিছু তার কাছে এখনো অচেনা মনে হচ্ছে। ঠিক তখন দরজা আস্তে একটা শব্দ হলো। মিমের বুকের ধড়ফড় আরও বেড়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকলো অনেক। দরজা আস্তে বন্ধ করে দিল, তারপর ধীরে ধীরে মিমের দিকে এগিয়ে গেল। তার হাঁটার শব্দ মিমের কানে স্পষ্ট শোনা যাচ্ছিল। অনেক এসে বিছানায় মিমের পাশে বসলো। মিম একবার চোখ তুলে তাকালো, সাথে সাথে আবার লজ্জায় মাথা নিচু করে ফেললো। হাত কাঁপছিল। অনেক হালকা মুচকি হেসে তার হাতটা আলতো করে ধরে ফেললো। এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই মানুষ। ভয় পাই না, মানে সব কিছু নতুন লাগছে, অচেনা মনে হচ্ছে। অচেনা কেন হবে? আমি তো অনেক আগে থেকেই তোমাকে চিনি। আজ থেকে তুমি শুধু আমার। জানি, কিন্তু মনে হয় সবাই আমাকে অন্য চোখে দেখে। আমার অতীতটা। শোনো, তোমার অতীত আমার কাছে কোনো ব্যাপার না। আমি তোমার আজ আর আগামীটা দেখি। তোমাকে আমি যেভাবে ভালোবাসি সেটা কখনো বদলাবে না। যদি তুমি সব কিছু ভুলে গিয়ে আমাকে এইভাবে গ্রহণ করো, তাহলে আমার ভয় কেটে যাবে। তাহলে ভয় বাদ দাও। এখন থেকে তোমার কাজ হবে শুধু হাসা। তোমার হাসি দেখলেই আমি বাঁচতে পারবো। মিম ধীরে ধীরে চোখ তুলে অনেকের দিকে তাকালো। অনেকের চোখে এক ধরনের আন্তরিকতা ছিল। সেই চোখে মিম নিরাপত্তা খুঁজে পেল। ও বুঝলো হয়তো সত্যিই মানুষটা তাকে বুঝবে, তাকে আগলে রাখবে। অনেক মজা করে মিমের চিবুক আলতো করে উপরে তুলল। এভাবে লজ্জা করলে হবে? আমি কি সারা জীবন শুধু তোমার মাথার চুলই দেখব? দেখেন,
কিন্তু আমি তো অন্য কিছু দেখার কথা ভাবছিলাম। আজ রাতটা শুধু আমাদের। তুমি সব সময় এভাবে কথা বলো নাকি? না, শুধু তোমার সাথে বলি কারণ তুমি আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অনিকার কথা না বাড়িয়ে মিমের কাছে গেল। মিমের হাতটা শক্ত করে ধরে বলল, কখনো ছেড়ে যাব না তোমায়। আমার উপরে ভরসা রাখো, মানুষের কথায় কান দিও না। ওদের কাজই অন্য সুখ দেখলে হিংসা করা। কখনো ভুল বুঝে আমায় ছেড়ে যেও না। অনিকের কথায় মিম কান্না করে দিল। অনেক মিমকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। আস্তে করে নিজের ঠোঁটের সাথে মিমের ঠোঁট মিলিয়ে দিল। দুজনের পাড়ি দিল পরম সুখের জগতে। সকালবেলা পাখির ডাক, বাইরে ভ্যাপসা আলো, আর ভেতরে হালকা ঠান্ডা ঘর। ধীরে ধীরে চোখ খুলল মিম। প্রথমে বুঝতে পারছিল না কোথায় আছে, কেন আছে। মাথায় যেন একটু ঝাপসা ঝাপসা ভাব। কয়েক সেকেন্ড পরে ধরফর করে উঠল। মাথা নিচু হয়ে এলো লজ্জায়। মুখটা যেন টকটকে লাল। অনেকের ঘুম ভাঙা চেহারাটা এমনিতেই মিষ্টি, তাতে আবার মিমের চোখে পড়ে অনেকের হালকা হাসি। সেই হাসি যেন পুরো ঘরটাকে আলোকিত করে দিয়েছে। মিম অল্প সাহস সঞ্চয় করে আস্তে করে হাত বাড়িয়ে অনেকের গালে ছুঁয়ে দিল। অনেক চোখ খুলে মিমের দিকে তাকিয়ে বলল, রাতে যা করেছে সেটা এখন আবার করতে পারি তুমি চাইলে। অনেকের মুখ থেকে এমন সরাসরি কথা বের হতে মিম চমকে উঠল। মুখটা একদম লালচে হয়ে গেল। মাথা নিচু করে ফেললো লজ্জায়। হাতে যত তাড়াতাড়ি সম্ভব গাল সরিয়ে নিল। হকচকিয়ে বলল, কি বলছো তুমি? লজ্জা শরম কি খেয়ে ফেলেছো নাকি? অনেক হেসে উত্তর দিল, হ্যাঁ খেয়েছি, তবে তোমার কাছে আমার বউয়ের কাছে লজ্জা শরমের জায়গাই নেই। মিম তখন আরো অস্থির হয়ে গেল। চোখ মুখ লাল করে গম্ভীর সুরে বলল, হুশ, চুপ করেন, ছাড়েন আমাকে। অনেক মজা করে বলল। হাত ধরেছি কি ছাড়ার জন্য? মিম তখন ঠোঁট কামড়ে গম্ভীর গলায় বলল, আরে গোসল করতে যাব, বাসা ভর্তি মেহমান, আমাকে বের হতেও হবে, লোকে কি বলবে বলো তো? অনেক ঠোঁট কামড়ে দুষ্ট ভঙ্গিতে বলল, গোসল যখন করবে তখন আরেকবার প্লিজ। এমন লাগামহীন কথা শুনে মিম একদম আগুনের মতো লাল হয়ে গেল। লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে। হঠাৎ করে চাদর জড়িয়ে উঠে পড়ল। তারপর দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা বন্ধ করার সময় তার বুক ধুকপুক করছিল। মুখে হালকা হাসি লেগেছিল। অনেক একা বিছানায় শুয়ে মিমের লজ্জিত অবস্থা মনে করে হেসে উঠল। ওয়াশরুমে ঢুকে মিম আয়নায় নিজের মুখ দেখে আটকে উঠল। পুরো মুখ টকটকে লাল হয়ে আছে, গাল দুটো যেন জ্বলছে। পানি দিয়ে মুখ ধোয়ার পরও লজ্জার লালচে ভাব একটু কমল না। নিজের মনে হলো, এই অনিকো না কি যে বলে, লজ্জা শরম কিছু নেই, এইভাবে কেউ কথা বলে? ওদিকে অনেক তখনও বিছানায় শুয়ে হাসছে, মুখে দুষ্টুমি ভরা ভাব, যেন মিমের প্রতিটি প্রতিক্রিয়া তার কাছে খেলা। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে লম্বা শাওয়ার নিয়ে বের হতেই মিম দরজা খুলে দেখে লিভিং রুম থেকে কয়েকজন মেহমান ভেতরে ঢুকছে। ছোট ছোট কাজিন, খালাতো ভাই বোন। ওরা মিমকে দেখে হেসে উঠল। লজ্জায় মিমের মুখ আরও লাল হয়ে গেল। সে গম্ভীর হয়ে বলল, আরে কিছু না, ঘুম কম হয়েছে। অনেক তখন হঠাৎ করে দরজার পাশে দাঁড়িয়ে বলল, না, ঘুম তো ঠিকই হয়েছে, বরং একটু বেশি হয়েছে, তাই না মিম? সবাই একসাথে উহু করে উঠল। অনেকের খালাতো বড় বোন চুমকি হাসতে হাসতে বলল, এত লজ্জা পাস মা মিম? বিয়ের পর মেয়েদের এমনই হয়। মিম একদম জ্বলে উঠল। আরে বড় আপু, আপনি ওদের মতো বলেন কেন? আমি কিছুই করি নাই। অনেক ধীরে ধীরে মিমের পেছনে এসে ফিসফিস করে বলল, তুমি কিছু করনি, আমি করেছি। এই কথায় মিম আবার ছিটকে দূরে চলে গেল। রাগে আর লজ্জায় একবার চোখ তুলে অনেকের দিকে তাকালো মিম। মনে মনে ভাবল, এই ছেলে যদি আর কিছুক্ষণ আমার সামনে থাকে তাহলে সত্যিই লজ্জায় আমি মরে যাব। সব সময় এমন করে তাকিয়ে থাকে যেন আমি কোথাও লুকাতে চাই। কোনো কথা না বলে হঠাৎ উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। রান্নাঘরে ঢুকতে গরম ভাপের একটা ঝাঁঝালো গন্ধ এসে নাকে লাগলো। ভেতরে বেশ ব্যস্ততা। শাশুড়ি রেহনা বেগম একদিকে চুলায় দাঁড়িয়ে লুচি ভাজছেন, পাশেই খালা শাশুড়ি টমেটো চাটনি তৈরি করছেন, আর ফুপু শাশুড়ি কেউ সবজি কাটছে, কেউ আবার তেল গরম দেখছে। রান্নাঘর ভর্তি গল্প গুজব আর হাসির শব্দে জমজমাট পরিবেশ। মিম এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর লাজুক ভঙ্গিতে সামনে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আম্মু আমি কি কোনো হেল্প করব? কথাটা বলার সাথে সাথেই মিনা বেগম মুখ খুলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে পাশে বসা অনেকের ফুপু জোরে হেসে কটাক্ষ করে বলে উঠল, কি গো মেয়ে, এই সময় হলো রান্নাঘরে আসার? ঘুম ভাঙলো তাহলে? তোমার বাপের বাড়ি থেকে কি কিছুই শেখায়নি?
এত মেহমান ঘরে যে বসে আছে আর তুমি কিনা আরামে ঘুমাচ্ছিলে? ফুপুর কথায় রান্নাঘরে থাকা কয়েকজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। মিমের বুকটা ধক করে উঠল, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ঠিক তখনই পাশে থাকা খালা ঠোঁট বাঁকিয়ে আরও একটু কটাক্ষ ছুড়ে দিলেন। শোনো, আমি তো অনেক কিছুই শুনেছি বলে তুমি নাকি ডিভোর্সি, তার উপরে আবার অনেকের থেকে 4 বছরের বড়। ভাবাই যায় না কিভাবে যে অনেক তোমার পাল্লায় পড়লো, আল্লাহই ভালো জানেন। এই কথাটা যেন ছুরি দিয়ে বিঁধল মিমের বুকে। ডিভোর্সের ট্যাগটা আমার সামনে টেনে আনলো তারা। গলার ভেতর হঠাৎ করে একটা দলা জমে গেল। চোখের পানি সামলাতে চেষ্টা করলো, কিন্তু চোখ টলমল করে উঠল। বিয়ের পরদিন এভাবে এত অপমান শুনতে হবে এটা কোনোদিন কল্পনা করেনি মিম। রান্নাঘরের সবাই কেমন যেন মিমের দিকে তাকিয়ে রইল। কেউ মুখে কিছু বলল না, কিন্তু তাদের চোখের ভেতরেও কেমন একটা প্রশ্ন লুকিয়েছিল, যেন সবাই ভাবছে এই মেয়েই বুঝি অনেকের স্ত্রী। মিম তখন পুরোপুরি ভেঙে পড়তে যাচ্ছিল। এই পরিস্থিতিতে দেখে শাশুড়ি মিনা বেগম দ্রুত এগিয়ে গেলেন। তিনি মিমকে ওই কটাক্ষের হাত থেকে বাঁচাতে চাইলেন। তাড়াহুড়া করে মিমের হাতে এক কাপ কফি ধরে দিয়ে বললেন, মিম মা, এটা অনেককে দিয়ে আসো। মিম কাপটা হাতে নিয়ে শাশুড়ির দিকে তাকালো। তার চোখে তখন এক ধরনের অসহায় দৃষ্টি, যেন বলতে চাইছে, আমি তো কিছু করিনি, শুধু একটু দেরি করে এসেছি, তবু কেন আমাকে এভাবে অপমান শুনতে হলো? রেহেনা বেগম মিমের চোখের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। চোখের ইশারায় সান্ত্বনা দিয়ে বোঝালেন, কষ্ট পেও না মা, আমি আছি তোমার পাশে। মিম কিছু না বলে ধীরে ধীরে রান্নাঘর থেকে বের হয়ে গেল। কাপটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আশেপাশে সবাই তার কথাগুলো শুনেছে, আর সবাই মনে মনে তাকে বিচার করছে। বাড়ির ভেতরটা তখনও ভরপুর মেহমান, কারো হাসির শব্দ, কারো চা খাওয়া টুংটাং আওয়াজ, কারো আবার ফিসফিসিয়ে কথা বলা। মিম হাঁটছিল, কিন্তু তার কানে কিছুই স্পষ্ট শোনা যাচ্ছিল না, শুধু বারবার বাজছিল খালার ফুফুর কথাগুলো। ডিভোর্সি, বয়সে বড়, তার মনে হচ্ছিল সবাই যেন তাকে আঙুল দিয়ে দেখাচ্ছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসছিল। মিম কফির কাপটা সাবধানে ধরে অনেকের ঘরের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে নিজের মনে হলো, আমি তো শুধু অনেককে ভালোবেসেছি, আমি তো চাইলাম নতুন করে জীবন শুরু করতে। কেন সবাই আমাকে বিচার করছে? কেন আমার অতীত বারবার টেনে আনছে? ঘরের দরজার পৌঁছে থামল সে। ভেতরে অনেক বসে। এই যে এসো এসো। মিম কোনো উত্তর না দিয়ে কফির মগটা অনেকের দিকে বাড়িয়ে দিল। অনেক মগটা হাতে নিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। মিম কিছু বলল না, এক জায়গায় দাঁড়িয়ে রইল। চোখ দুটো অনেকের দিকেই আটকে আছে। অনেক এক মনে কফি খেতে লাগলো। মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বুকের ভেতরটা ভার হয়ে যাচ্ছে। নিজের অজান্তেই তার চোখে পানি জমে উঠল। মনে হচ্ছিল যদি মানুষের কটু কথায় অনেকও তাকে ভুল বুঝে যায়, যদি একদিন ছেড়ে দেয়, এই ভয়টা তার বুকের ভেতর আগুন ধরে দিচ্ছিল। কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে অনেক মাথা তুলে তাকালো। মিমকে চোখ ভেজা দেখে সে অস্থির হয়ে উঠল। কি হয়েছে মিম, তুমি কাঁদছো কেন? বাসার জন্য মন খারাপ করছে? মিম ধীরে ধীরে মাথা দুদিক নেড়ে বোঝালো না। অনেক কফির মগটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। কাছে গিয়ে মিমের কাঁধে হাত রাখলো। তাহলে বলো না, কে কিছু বলেছে তোমাকে? মিম চুপ করে দাঁড়িয়ে রইল। ঠোঁট নড়ছে না, শুধু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই নীরবতায় অনেকের বুকটা কেমন অস্থির হয়ে উঠল। সে হাত বাড়িয়ে মিমের চোখের পানি মুছে দিল। আমি তো তোমার পাশেই আছি, তুমি যদি কষ্ট পাও আমায় না বলে চুপ করে থাকবে, আমি কিছুই বুঝতে পারবো না? মিম হালকা করে কেঁপে উঠল। গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। অনেকের সাথে সাথে টের পেল কিছু একটা হয়েছে। মিমে চুপচাপ হয়ে যাওয়া তার স্বভাবের বাইরে। অনেক গভীর একটা শ্বাস নিয়ে বুঝে গেল নিশ্চয় কেউ কিছু বলেছে, না হলে মিমে ভাবে মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে কেন? অনেকের বুকের ভেতর তখন আগুন জ্বলছে। তার প্রিয় মানুষকে কেউ যদি কষ্ট দেয় সেটা সে সহ্য করতে পারে না। অমনি অনেক রাগে মাথা চাড়া দিয়ে উঠল। চোখের কোণা লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। মনে মনে বলল, কার এত সাহস হলো আমার বুকে কটু কথা বলার? অনেক সামনে দাঁড়িয়ে বলা শক্ত করে বলল, কে কি বলেছে আমাকে বলো, কার এত বড় সাহস হলো আমার বউকে কথা শোনায়? মিম মাথা নিচু করে চুপ করে রইল। হঠাৎ অনেকের এই রাগের রূপ দেখে মিম কেঁপে উঠল। বিয়ের পর থেকে মিম সব সময় অনেককে শান্ত স্বভাবের, মিষ্টি হাসি খুশি একজন মানুষ হিসেবে দেখেছে, কিন্তু আজ এই অনেক যেন একেবারে অন্য মানুষ। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, যেন মুহূর্তেই ঝড় উঠবে। অনেক আর অপেক্ষা না করে মিমের হাত শক্ত করে ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো। মিম ভয় পেয়ে তাড়াতাড়ি আটকে দিল। কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কাউকে কিছু বলিনি, কেউ কিছু বলেনি আমাকে। আমার শরীরটা ভালো লাগছে না, তাই একটু চুপচাপ ছিলাম।
অনেক থেমে গিয়ে চোখে চোখ রাখলো, গলা কাঁপছিল রাগে। একদম মিথ্যা বলবে না আমার সামনে। আমি তোমার চোখ দেখে বুঝি তুমি কষ্ট পাচ্ছ, অথচ বলছো শরীর খারাপ। মিম আস্তে করে অনেকের হাত ছাড়ানোর চেষ্টা করলো। মুখ নিচু করে বলল, আমি সত্যি বলছি, কেউ কিছু বলেনি। আমি নতুন বউ, কারো সাহস আছে আমাকে কটু কথা শোনানোর? তুমি শুধু শুধু রাগ করছো। অনেক থেমে গেল, কিন্তু রাগ তখনও পুরোপুরি কমেনি। তার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে। মিম চাইছে না তার কারণে বাড়িতে কোনো ঝামেলা হোক। সে তো নতুন বউ, এখনও পুরোপুরি মানিয়ে উঠেছে। উপরন্ত বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই বিভিন্ন রকম কথা বলে। মিম জানে অনেক তাকে কতটা ভালোবাসে, কতটা পজিটিভভাবে দেখে। অনেক যদি একবারও জানতে পারে যে তাকে ডিভোর্সি বলে খোঁচা দেওয়া হয়েছে বা বয়সে ছোট বলে কটু কথা শোনানো হয়েছে, তাহলে অনেক আর কাউকে ছাড়বে না। তখন পুরো বাড়ি জুড়ে অশান্তি শুরু হয়ে যাবে। মিমের বুকে ধকধক করছে। সে চায় না অনেক ঝামেলা পাকায়। সে চায় না নতুন সংসার শুরু হওয়ার কিছুদিনের মধ্যে বাড়ির পরিবেশ নষ্ট হোক। মিম তাই মিথ্যা বলছে, আমার শরীর খারাপ, অথচ ভেতরে ভেতরে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অনেক কিছুক্ষণ স্থির হয়ে মিমের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এক ফোঁটা কথাও সে ফেটে পড়বে, কিন্তু মিমের কাঁপা হাতে স্পর্শ আর ভয়ে চোখ দেখে তার রাগ ধীরে ধীরে শান্ত হলো। অনেক দীর্ঘ শ্বাস নিয়ে মিমকে কাছে টেনে নিল। শোনো, তুমি যদি এখনই বলতে না চাও আমি জোর করব না, কিন্তু মনে রেখো তোমাকে কষ্ট দেওয়ার মতো সাহস কারো নেই। আমি আছি, তোমার কোনো কষ্ট আমি সহ্য করব না। মিম মাথা নিচু করে আস্তে করে বলল, আমি জানি। মিম বাইরে থেকে শান্তভাবে বললেও ভেতরে ভেতরে কান্না চেপে রেখেছে। মনে মনে সে ভাবল, এই মানুষটার রাগ যদি বের হয়ে যায় তাহলে সবার সামনে কত বড় বিপদ হবে। তাই সে চুপ করে সব গিলে নিচ্ছে। নতুন সংসারে শান্তি রাখার জন্য সে নিজের কষ্টটুকু ঢেকে রাখছে। অনেকেও বুঝে গেল, কিন্তু কিচ্ছু বলল না। শুধু মিমের হাত শক্ত করে ধরে রাখলো, যেন বলে দিল, যাই হোক না কেন আমি তোমার পাশে আছি। বিয়ের 2 দিন পেরিয়ে গেছে, এখনও বাড়ি ভর্তি অতিথি, আত্মীয় স্বজন, হাসাহাসি, আড্ডার হইচই, ভরপুর চারপাশ। নতুন বউ হিসেবে মিমের দিকে সবারই আলাদা দৃষ্টি। কারো প্রশংসা, কারো মিষ্টি হাসি, আবার কারো কটাক্ষ। সব মিলিয়ে মিমকে মানিয়ে নিতে হচ্ছে। মাঝে মাঝে অনেক ফুফু আর খালার মিমকে উঠতে বসতে কটু কথা বলে কোনো সুযোগে যেন হাতছাড়া করে না। মিমের শাশুড়ি মিনা বেগম একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ। ঝামেলা চান না বিধায় পুত্রবধূকে এমন কটু কথা শোনানোর বিপরীতে কিছুই বলে না। তিনি অপেক্ষায় আছেন এদের চলে যাওয়ার, যেন মিমের বুক চিরে যায়। মিম মনে মনে অনেক কষ্ট পায়, তবুও অনেককে কিছুই বলে না। মিম ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করলেও মুখে কিছু প্রকাশ করে না। সে জানে এখন কিছু বললে ঝামেলা বাড়বে, তাই নিজের মন শক্ত করে নীরব থেকে যাচ্ছিল। তবে অনেক টের পাচ্ছে মিমের ভেতরে কিছু একটা ঠিক নেই। সকালবেলা সবাই বসে নাস্তা করছে। বাড়ির বড়রা গল্প করছে, ছোটরা মজা করছে। মিম টেবিলে বসে চুপচাপ খাচ্ছিল। অনেক হঠাৎ খেয়াল করলো মিম স্বাভাবিক নেই, তার হাসি নেই, প্রাণ নেই। অনেক ধীরে ধীরে মিমের কানে ফিসফিস করে বলল, তুমি আমাকে এখনো সত্যি বলনি তাই না? মিম চমকে থাকলো, তারপর মাথা নিচু করে বলল, আমি তো বলেছি শরীর খারাপ ছিল, এখন ঠিক আছি। অনেক কটমট করে তাকাল, কিন্তু আশেপাশে এত মানুষ থাকায় আর কিছু বলল না। শুধু মনে মনে প্রতিজ্ঞা করলো আজ রাতে যেভাবে হোক মিমের মুখ থেকে সব বের করবে। রাত নামলো। বিয়ের পরে নতুন সংসারের দিনগুলোতে রাত মানে অনেক আর মিমের একান্ত সময়। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন দুজনে ছোট ছোট কথাই হয়ে ওঠে সবচেয়ে মধুস্মৃতি। কিন্তু আজ অনেকের ভেতরে অন্যরকম অস্থিরতা। অনেক দরজা বন্ধ করে মিমের পাশে বসলো। আলো কম, ঘরে শুধু হালকা সুবাস। অনেক মিমের হাত নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, মিম, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। আমি তোমাকে জোর করতে চাই না, কিন্তু তুমি না বললে আমি শান্তি পাবো না। তুমি কি ভেবেছো আমি শুনলে রাগ করব? আমি কাউকে ছাড়বো না এটা ঠিক, কিন্তু তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি যদি কষ্ট পাও সেটা আমি সহ্য করতে পারবো না। মিমের বুক থক থক করতে উঠল, চোখ ভিজে আসলো পানিতে। অনেক চেপে রাখা ব্যথা আর ভয়ের বোঝা যেন হঠাৎ হালকা হয়ে যেতে চাইছে, কিন্তু আবারও সে নিজেকে শক্ত করলো। আমি কিছু লুকাইনি অনেক, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। নতুন জায়গা, নতুন মানুষ, একটু মানিয়ে নিতে সময় লাগছে, তাই হয়তো আমাকে এমন মনে হচ্ছে। অনেক গভীরভাবে তাকিয়ে রইল তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, তুমি যদি এখনই বলতে না চাও আমি কিছু জোর করব না, তবে মনে রেখো আমি তোমার স্বামী, তোমার প্রথম বন্ধু। তোমার কষ্ট যদি তুমি আমার সঙ্গে না শেয়ার করো তাহলে কার সঙ্গে করবে? মিম ভেতরে ভেতরে হাহাকার করে উঠল। সে জানে অনেক ঠিকই বলতেছে, কিন্তু যদি বলে দেয় তাকে ডিভোর্সি বলে খোঁচা দেওয়া হয়েছে তাহলে পুরো বাড়ি জুড়ে ঝড় হয়ে যাবে।
আর সেই ঝড়ের শুরুতেই সবাই আঙুল তুলবে মিমের দিকে। এই সংসারটা ভাঙনের মুখে পড়ুক মিম তা কোনোভাবেই চায় না, তাই সে অনেকের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। আমি শুধু চাই তুমি সব সময় আমার পাশে থাকো, বাকিটা আমি সামলে নেব। অনেক তার মাথায় হাত রেখে নরম স্বরে বলল, আমি আছি মিম, সব সময় থাকবো। যতক্ষণ আমি আছি তোমার চোখে পানি আসতে দেব না। সেই রাতে অনেক মিমের কাছ থেকে কোনো উত্তর পায়নি, হয়তো এখনও সে বলতে পারছে না, কিন্তু একদিন সে অবশ্যই সব খুলে বলবে। আর সেই দিনের অপেক্ষায় অনেক চুপ হয়ে পড়ে আছে। কেটে গেছে আরও 2 দিন। আজ মিম আর অনেক বাসায় ফিরেছে। 2 দিন আগে তারা বাবার বাড়ি গিয়েছিল। বিয়ের নিয়মের মধ্যে পড়ে বাসায় তেমন হইচই নেই, অনেক মেহমান চলে গেছে। দুপুরে এক ধরনের নিশ্চিন্ত আসে বিছানার উপরে। মিমও অনেক একটু দোদলমান মুখ নিয়ে বাসায় এসে নামলে সঙ্গে আসলো তিন্নিও। তারা সবাই একটু ক্লান্ত, দূরে জার্নির গা ঝরানো কত ক্লান্তি। বাসা ঢুকে মিম তার রুমে চলে গেল, কিছুটা সবার সাথে কথা বলল, হাতে চা নিল, তারপর পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। অনেক বাইরে বন্ধুদের সাথে আড্ডায় চলে গেছে। মেজাজটা ছিল সাধারণ, ভূমিকা বদলায়নি। মিম ঘুমাচ্ছিল যখন হঠাৎ কিচেনে আওয়াজটা বেড়ে গেল। অনেকের খালা কণ্ঠটা চটে উঠল। কি গো মেয়ে, বলি লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি? নিজেকে জমিদার ভাবো নাকি? মিম ধরফর করে উঠে বসলো। ঠিকভাবে চোখ মেলে না, মুখে একটু লাজ, কিন্তু ভেতরে হাত দুটি কাঁপছে। কি হয়েছে খালা? খালা তীক্ষ্ণ হয়েও বললেন, কি হয়েছে মানে? বাড়িতে কখন এসেছো? এসে ঘুমিয়ে পড়েছো? রাতের রান্না ব্যবস্থা কি করবে? বাড়িতে তো এখনও কয়েকজন মেহমান রয়েছে, চোখে কি দেখছো না? মিম একটু লজ্জায় নামিয়ে নিল। আসলে খালা, একটু দীর্ঘ জার্নি করে এসেছি, তাই ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি, এখনই যাচ্ছি। কিন্তু চেহারা ক্লান্তির বদলে একটা অচেনা কষ্টও ছিল। খালার রাগে মুখে দাঁত বেঁধে বলল, যাও যাও, কাজ করো। মিমা দেরি না করে রান্নাঘরের দিকে চলে গেল। কিচেনে ঢুকে তার শাশুড়ি আগে থেকেই ছিলেন। তারা দুজনে মুখে মুখে কথা বলল। মিমের চোখে পানি দেখে শাশুড়ি নিজেই কিছুটা অস্থির হয়ে পড়লেন। তিনি মিমের হাত ধরে দাঁড়িয়ে বললেন, কি হলো মা, কান্না করছো কেন? কই মা, কান্না করছি না, চোখে কি যেন পড়েছে। শাশুড়ি মৃদু কণ্ঠে বললেন, আমি জানি তারা তোমাকে অনেক বাজে কথা বলেছে, ঝগড়া করেছে, তার জন্য আমি দুঃখিত। কারণ আমি প্রতিবাদ করতে পারি না। আমার বোন আর ননদ একই প্রকারের, কিছু বলতে গেলে আমাকেই চেপে ধরবে। তুমি আর 2 দিন সহ্য করো, ওরা চলে গেলেই আর কেউ কিছু বলবে না। মিম টুকটাক কাঁদছে, চোখের কোণে পানি জমে। শাশুড়ি ম্যাটেরিয়ালি শান্ত হয়ে বললেন, শোনো, আর 2 দিন সহ্য করো, ওরা চলে গেলে আর কেউ কিছু বলবে না। আমি তোমার পাশে আছি, রাতটা পার করো, আমিই ব্যবস্থা করে নেব। মিম মাথা নত করে বলল, আরে না না মা, আপনি ভুল ভাবছেন। গুরুজনেরা একটু বকা দিলে কি হয়, আমি কিছুই মনে করিনি। মিমের শাশুড়ি একটু মুচকি হাসি দিয়ে বলল, চলো দুজনে রান্না শেষ করি। রান্না শেষ হলো। মিম একে একে সবাইকে খাবার সার্ভ করে দিল। একে একে সবাই খেয়ে যে যার মতো ঘুমোতে চলে গেল। তিনিতে অনেকের বোনের ঘরে থাকার ব্যবস্থা করে দিল। মিম ধীরে ধীরে উঠে রুমের দিকে গেল। অনেক এখনও বাসায় ফেরেনি। রাত হয়েছে, প্রায় গভীর রাত। অনেক বাড়ি ফিরে এলো। দরজা খুললেও খুব বেশি শব্দ করেনি। কেউ কণ্ঠে লজ্জার ধ্রুবতা। সে রুমের দিকে এগিয়ে গেল। দরজা ধীরে ধীরে খুলে দেখলো মিম শোয়া আছে। অনেক বকা গলা করে কিন্তু নরম কণ্ঠে বলল, বউজান, তুমি কি শুয়ে পড়েছ? ঘুমের ঘরে নড়ে চড়ে উঠল। মিম অনুভব করলো যে কেউ তার পাশে আছে। মিম চোখ মেলল। অনেকে তার এত কাছে থেকে কিছুটা ভয় পেল। তড়িঘড়ি করে উঠল, আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি অনিক, তোমার জামাই। এই শয়তান, এইভাবে কেউ কাছে আসে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অনিক মিমের আরো কাছে এসে বলল, কই দেখি দেখি আমার বউটা কোথায় কোথায় ভয় পেয়েছে, আমি তার ভয়টা ভাঙিয়ে দিব। মিম লজ্জা পেল, তারপর নিজেকে শক্ত করে বলল, চুপ করো বেয়াদব, সারাদিন মাথায় এসব ঘুরে, তাই না? আর এত রাতে কি বাড়িতে ফেরার টাইম হয়েছে? অনেক একটু মজা করে বলল, কেন কেন, তুমি কি আমাকে মিস করছিলে বউ? মোটেও না, চলুন আপনাকে খাবার দিই, খেয়ে নিন। খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি। কথাটা শুনতেই মিমের মুখটা মলিন হয়ে গেল। সে তো অনেকের সাথে খাবে বলে অপেক্ষা করেছিল। মিমের মলিন মুখ দেখে অনেক কিছুটা আন্দাজ করতে পারলো আর বলল, তুমি খেয়েছো? মিম চুপ করে রইল। মিমের চুপ থাকা দেখে অনেক বুঝে গেল। আসলে আমি খেতে চাইনি, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে,
ওরা জোর করেই খাইয়েছে, বুঝোই তো। আচ্ছা চলো, আমি তোমার সাথে খাবার খাবো। মিম কিছুটা নরম গলায় বলল। না থাক, খাবো না, আমার এমনিও খিদে নেই, চলো ঘুমিয়ে পড়ি। অনেক মিমের হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল আর বলল, চুপ, কোনো কথা নয়, চলো খাবার খেতে। মিম বাধ্য হয়ে খেতে গেল। পরদিন সকালবেলা তিন্নি আর মিমের ননদ নিতু গল্প করছিল তাদের রুমে। তখনই অনেকের খালাতো ভাই শিহাব তাদের কাছে আসলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ঘাড় ঘুরিয়ে তিন্নি শিহাবের দিকে তাকালো। ওয়ালাইকুম আসসালাম বিয়ান, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নেই গে ভাই সাহেব, ভালো নেই, বুকে বড্ড জ্বালা। ও মা, বুকে জ্বালা তো ডক্টর দেখান। এই রোগের তো কোনো ঔষধ নেই। পাশ থেকে মিমের ননদ নিতু বলে উঠল, ও বুঝবে না আপু, ভাইয়ের প্রেমের জ্বালা বুকে। তাই নাকি? তা কে সে ভাগ্যবতী নারী? শিহাব কিছুটা লজ্জা পেল। ঠিক তখনই নিতুর ডাক পড়ল। নিতু তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে তখন শুধু তিন্নি আর শিহাব ছাড়া আর কেউ নেই। চারপাশটা নিস্তব্ধ, শুধু ফ্যানের শব্দ শোনা যায়। শিহাব ধীরে ধীরে মিমের আসনের কাছে এগিয়ে এসে বলল, তুমি দেখতে চাও সেই ভাগ্যবতী নারীকে? দেখান দেখান। শিহাব এবার তিন্নি আরও কাছে চলে এলো। তিনি বসেছিল আর শিহাব ঝুঁকে তার চোখে চোখ রাখলো। দুজনের গরম নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। শিহাব এতটা কাছে আসায় তিন্নি অস্বস্তিতে একটু দূরে সরে গেল। শিহাব ফিসফিস করে বলল, তুমি তো সেই ভাগ্যবতী নারী যাকে দেখে আমার বুকের ভেতরে আগুন জ্বলে উঠেছে। শুনেই তিনি চমকে উঠল। সঙ্গে সঙ্গে শিহাবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রাগে গলায় বলল, খবরদার ভাইয়া, এ কথা মজার ছলেও মুখে আনবেন না। আপনি আমার বোনের দেবর, সেই সম্মানেই চুপ আছি, না হলে আরো কঠিনভাবে জবাবটা দিতাম। এদিকে তিন্নির কথা শুনে শিহাব কিছুটা উত্তেজিত হয়ে উঠল। রাগ আর আবেগ মিশিয়ে বলল, কেন? ভালোবাসি যখন তখন বললে সমস্যা কি? আমার মধ্যে কি কোনো কমতি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, টাকার অভাব নেই, আমি দেখতে শুনতে স্মার্ট। তিনি রাগ সামলে উত্তর দিল, ওটাই তো আমার সমস্যা, আপনার বাড়ি গাড়ি আমার সমস্যা। আমরা গরিব মানুষ, বড়লোকদের ছায়া সহ্য হয় না। এই কথাগুলো বলেই তিনি উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই শিহাব তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। তিন্নি হঠাৎ চমকে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শিহাবের মতো শক্তিশালী শরীরের সামনে সে একেবারেই অসহায়। শিহাব তার গায়ের একেবারে কাছে এসে দাঁড়ালো, মুখের কাছে মুখ নিয়ে গেল, ঠোঁট প্রায় ছোঁয়ার মতো। তিন্নি প্রাণপণে ছটফট করতে বলল, আমাকে ছাড়ুন, আমি বলছি তো ছাড়ুন, আমি কোনোদিনও আপনাকে ভালোবাসবো না, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। শিহাব ঠান্ডা গলায় বলল, মাথা থেকে না হয় ঝেড়ে ফেলবো, কিন্তু মন থেকে কিভাবে ঝাড়বো বলো তো? ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন অনেকের খালা, মানে শিহাবের মা। হাতে এক গ্লাস পানি, মনে হচ্ছিল কারোর জন্য পানি আনছিলেন। ভেতরে ঢুকে যা দেখলেন তাতে তিনি একেবারে থমকে গেলেন। শিহাব তখনও তিন্নির হাত শক্ত করে ধরে রেখেছে। তিন্নির মুখে আতঙ্ক আর চোখে কান্নার ভেজা ছাপ। শিহাব, তুমি এটা কি করছো? এই সাহস তোমার হলো কিভাবে? শিহাব আচমকা হাত ছেড়ে দিল। তিনি দেয়াল থেকে সরে গিয়ে চোখ মুছে নিল। শ্বাস নিতে নিতে সোজা দাঁড়িয়ে গেল। মা, আমি তো শুধু... চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আর একটা কথাও বের হবে না। আমি জানতাম না তুমি এতটা নিচে নামতে পারো। নিজের ভাইয়ের বউয়ের বোনকে নিয়ে এমন কথা, লজ্জা করে না তোমার? বুঝতে পেরেছি এই মেয়েই তোমার মাথা খেয়েছে, তাই তো বলি আমার ভোলা ভালা ছেলেটা এমন কানা করছে। শিহাবের মা হঠাৎ করে তেড়ে এসে তিন্নি চুলের মুঠি ধরে টেনে বলল, এই বেয়াদব মেয়ে, তোর সাহস কত বড় হয়েছে? আমার ছেলের মাথা খাস? তোর বোন তো আমার বোনের ছেলের মাথা খেয়ে বিয়ে করেছে, আর তুই আবার আমার ছেলের দিকে নজর দিয়েছিস? নির্লজ্জ, বেহায়া, নষ্টা মেয়ে কোথাকার। শরীরে জ্বালা উঠেছে তোর? সেই শরীরে খিদে মেটাতে চাস আমার ছেলের সাথে? তখন মিম ব্যথায় কুকিয়ে উঠল। পাশে দাঁড়িয়ে শিহাব অনেক বোঝানোর চেষ্টা করলো, শিহাব মা প্লিজ এভাবে কথা বলবেন না, প্লিজ ছেড়ে দিন তাকে। তিন্নি এমন কিছু করেনি, কিন্তু শিহাবের মায়ের কোনো কিছুই ঢুকলো না। উল্টা সে আরও ক্ষেপে উঠল। তিনি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আন্টি বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি, আপনি ভুল বুঝছেন। আমি কখনোই শিহাব ভাইয়ের দিকে এভাবে তাকাইনি। কথা শেষ হতে শিহাবের মা চিৎকার করে উঠল, এই চুপ কর, বেয়াদব মেয়ে কোথাকার। আজকেই তোকে এই বাড়ি থেকে বিদায় করব আমি। ছেলে দেখলেই গায়ের উপর ঢলে পড়িস। বলেই তিন্নিকে টেনে হিচড়ে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। তিন্নি কাঁদছে, দম বন্ধ হয়ে আসছে। পুরো বাসায় হইচই পড়ে গেল। চিৎকার চেঁচামেচি শুনে সবাই ড্রয়িং রুমে ছুটে এলো। আত্মীয় স্বজন, মেহমান সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। মিম দৌড়ে গিয়ে বোনের হাত ছাড়াতে চাইল, কিন্তু তখনও শিহাবের মা শক্ত করে চুলের মুঠি ধরে রেখেছে। মিম ছুটে গিয়ে বোনকে নিজের বুকের মধ্যে আগলে নিল। চারপাশে সবাই চুপ করে তাকিয়ে আছে।
এভাবে একজন মেহমানের সাথে আচরণ কেন করছে? কি এমন অপরাধ করেছে তিন্নি? পাশ থেকে অনেকের ফুফু বলে উঠল, কি হয়েছে? আমি আগেই জানতাম এই মেয়ে সুবিধার না, তো কি অঘটন ঘটিয়েছে রে? মিম আর চুপ থাকতে পারলো না, গলা কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কি করেছে আমার বোন? কি অপরাধ করেছে সে? কেন আমার বোনকে এভাবে অপমান করছেন? কেন আঘাত করছেন? চারপাশে সবার মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু আত্মীয় এগিয়ে এসে শিহাবের মাকে শান্ত করার চেষ্টা করলো। শিহাবের মা চিৎকার করে বলল, কি করেছে সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো। অনেকের মা এবার বোনের দিকে এগিয়ে এসে বলল, কি করছো বাবু? ওটা অনেকের শালি, বেড়াতে এসেছে। কি ধরনের ব্যবহার করছো তুমি? অনেক জানলে কি হবে বুঝতে পারছো? এই তুই চুপ থাকতো। জানিস কি করেছে? আমার ছেলের দিকে নজর দিয়েছে। রুমে ইটিস পিটিস করছিল, আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে নিল একদিনে। কি রাক্ষসী মেয়ে রে বাবা। সবাই হতভম্ব হলো কথাগুলো শুনে। সবাই জানে তিন্নি মেয়েটা খুবই ভদ্র সভ্য মেয়ে, সে যে এমন করতে পারে কেউ মানতেই পারছে না। তিন্নি কাঁদতে কাঁদতে বলল, আপু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। উনি ভুল বুঝছে। তোমার বোন একটু খারাপ না, বলো আপু? তুমি অন্তত বিশ্বাস করো আমাকে। মিম বোনকে শান্ত করে বলল, আমার বোন এমন করতে পারে না, আমি জানি। মিম শিহাবের সামনে গিয়ে বলল, সত্যি করে বলো তো ভাই, কি হয়েছে? শিহাব কিছু বলতে যাবে তার আগে শিহাবের মা বললেন, শিহাব কি বলবে? হ্যাঁ, আমি তো নিজের চোখেই সবটা দেখেছি। আমি নিজেই দেখছি ও দুজনকে চিপকে দাঁড়িয়ে থাকতে। পাশ থেকে ফুপু বলে উঠল, হ্যাঁ গো মেয়ে, তোমার লজ্জা করছে না বোনের কীর্তিকলাপ শুনতে? আবার জিজ্ঞেস করছো? না, আমার লজ্জা করছে না, কারণ আমি জানি আমার বোন কোনো খারাপ কাজ করতে পারে না। মিমের কথা শুনে মুখ বাঁকালো দুজনে। শিহাব এবার তার মায়ের ওপরে চেতে গিয়ে বলল, শিহাব চুপ করো তো মা, আর একটা বাজে কথা নয়। কি করছে তোমরা? শিহাবের মা এবার ন্যাকা কান্না করে বলল, দেখ দেখ, তোরা সবাই দেখ, যে ছেলে কোনোদিন কারোর সাথে গলা উঁচু করে কথা বলতো না, সেই ছেলে আজ একটা নষ্টা মেয়ের জন্য আমার সাথে চেঁচিয়ে কথা বলছে। বাহির থেকে তখন অনেক বাসায় ঢুকলো। বাসা অবস্থা দেখে অবাক হলো। তিনি তখনও কাঁদতে কাঁদতে মিমের বুকে মুখ গুজে আছে। মিম চোখের পানি মুছলো, বুক ধরফর করছে, কিন্তু বোনকে ছাড়লো না একটুকু। অনেক মিমের কাছে এসে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে তিন্নি? কাঁদছে কেন? আর বাসার সবাই বা এখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে কেন? কেউ কোনো কথা বলল না। একটা সময় শিহাব নিজের সবটা খুলে বলল অনেককে। অনেক তো রেগে আগুন, যাচাই না করে কোন সাহসে তিন্নির সাথে এমন ব্যবহার করলো। অনেক চিৎকার করে বলল, আপনি কোন সাহসে তিন্নির সাথে এমন আচরণ করলেন? দোষ তো সবটা আপনার ছেলের। শিহাবের মা আবারও ন্যাকা কান্না করে বলল, তুইও আমার সাথে এভাবে কথা বলছিস অনেক? ছোটবেলা থেকে মানুষ করে নিজের ইচ্ছাতে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিস, তাও তোর থেকে 4 বছরের বড়। একটা বারো আমাদের মতামত নিসনি, এই প্রতিদান দিলি তার? মিমকে ডিভোর্সিয়ার বয়সে ছোট বলে সে অনেকের মাথায় আগুন উঠে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে উঠল, জীবনটা আমার, সংসারটা আমি করব, তাহলে তোমাদের সমস্যা কি? 100 বছরের বুড়ি হোক, আরও 100 বার ডিভোর্স হোক, তবুও ঘুরে ফিরে আমার ওকেই লাগবে। আমার সুখ কি তোমাদের সহ্য হয় না? অনেকের এমন চিৎকারে সবাই চমকে উঠল। মিম অঝরে কাঁদতে লাগলো। একটা ছেলে একটা মেয়েকে ঠিক কতটা ভালোবাসে এভাবে প্রতিবাদ করে মিমের নিজেকে খুব ভাগ্যবতী মনে হলো তার জীবনে অনেক কেঁপে। শিহাবের মা চেতে গিয়ে বললেন, তোর সংসার তুই বুঝ, এখনো তো ছোট, কিছুই বুঝতে পারছিস না। সমাজের লোক তো সিসি করছে। অনেক আবারও চেতে গিয়ে বলল, ওই সমাজ আমি মানি না, যে সমাজ আমার বউকে চিচি করে। দরকার পড়লে সমাজের বাহিরে থাকবো, তবুও আমার বউয়ের দিকে আঙুল উঠাতে দিব না। বলে অনেক মিমের হাত ধরে রুমে গিয়ে নিয়ে গেল। পেছন পেছন তিন্নি গেল। রুমে গিয়ে বলল, দুজনেই তাড়াতাড়ি ব্যাগ গোছাও। মিম অবাক হয়ে বলল, ব্যাগ গোছাবো মানে? কোথায় যাব? আমি বলেছি তাই, যেখানে নিয়ে যাব সেখানে থাকবা। মিম আর কথা বাড়ালো না, ব্যাগ গুছিয়ে রেডি হলো, সাথে তিন্নিও। অনেক মিম আর তিন্নিকে নিয়ে বের হলো। অনেকের মা বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছিস বাবা? আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? যতদিন তোমার বোন আর ননদ থাকবে তত আমার বউ এই বাড়িতে থাকবে না। পাগলামি করিস না বাবা, ও তোর খালা হয়। এমন খালার আমার প্রয়োজন নেই, আমি যাচ্ছি। চলে তুমি থাকো তোমার বোন নিয়ে। তখনই শিহাবের বাবা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে এলেন আর বললেন, এই দিনও দেখতে হলো আমাকে? ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সব ভুলে গেলি? এখন আমার জন্য তোরা এই বাসায়ও থাকবি না? এই মেয়ের জন্য? এই মেয়ের জন্য যেমন করছিস তো? আমিও বলে রাখি, এই মেয়ে একটা অলক্ষী, অপয়া, দেখিস জীবনেও সুখে থাকতে পারবি না। কথাগুলো শুনে অনেক চিৎকার করতে যাবে তার আগে মিম অনেকের হাত চেপে ধরল।
তাকে শান্ত করার চেষ্টা করলো। অনেকের খালা শিহাবের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব এক দৃষ্টিতে তিন্নির দিকে আছে। তিনি একটা বারের জন্য শিহাবের দিকে তাকালো না। তারা দরজার পরপরই অনেকের ফুফু রুম থেকে বের হলো। তেজ দেখিয়ে বলল, ভাবি চলে যাচ্ছি। কি হলো? তুমি না বললে আরো কিছুদিন থাকবে? তোমাদের বাড়ি থাকার আর কোনো ইচ্ছে নেই। অনেকের ব্যবহার দেখে দিন দিন অবাক হচ্ছি। একে তো এরকম একটা ডিভোর্সি বয়সে বড় মেয়েকে বিয়ে করেছে, তার উপরে আবার আমাদের সাথে বাজে ব্যবহার করছে। আমি শিওর ওই মেয়ে ওর মাথা খেয়েছে। চুপ করো তো। তোমাদের সমস্যা কি বলো তো? মেয়েটা আশা থেকেই তাকে যাতা বলে যাচ্ছ। যাও তো যাও, আমার বৌমার সংসার আমি বুঝে নিব। অনেকের ফুফুও মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকের মা তখন মিমের কাছে এসে বলল, তুমি কিছু মনে করো না বৌমা, লোকে তো কত কথাই বলবে, তাদের কথা কি ধরলে চলে? যা হয়েছে ভুলে যাও। অনেকের মা রুমে চলে গেল। মিম আর অনেকেও রুমে আসলে এসে মিম জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পেছনে অনেক এসে মিমের কোমর জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, একটা বাবু হলে কিন্তু মন্দ হয় না। বলো, আমার কিন্তু একটা প্রিন্সেস চাই। অনেকের কথায় মিম অবাক হলো। একটু আগে এত কিছু হলো আর ছেলে তার সাথে ফাইজলামি করতে আসছে। পাগল হয়েছো তুমি? কি আবল তাবল বকছো? একদমই না, আমার প্রিন্সেস চাই। অনেকের আবদার করা ভঙ্গি দেখে মিম হেসে ফেলল। মিমের হাসি দেখে বলল, হাসলে তোমাকে পরীর মতো লাগে। ও তাই বুঝি? আর এমনি সময় কেমন লাগে? সব সময় সুন্দর লাগে তোমাকে। অনেকের নিঃস্বার্থ চাহানিয়া নিঃস্বার্থ কণ্ঠে মিম লজ্জা লাল হয়ে গেল। অনেক মিমের আরও কাছে আসলে মিমকে জড়িয়ে ধরে আরও লজ্জা দিতেই বলল, আমার প্রিন্সেস আনার প্রসেসিংটা শুরু করি চলো। মিম লজ্জায় কথা বলতে পারছে না। অনেকে মিমের ঠোঁট নিজের দখলে নিয়ে হাত বিচরণ করতে থাকলো সারা শরীরে। ডুব দিল এক পরম সুখের দেশে। এভাবে কেটে গেছে 6টা মাস। এই 6 মাসে বদলে গেছে অনেক কিছু। তিন্নির ভার্সিটির সামনে রোজ শিহাব দাঁড়িয়ে থেকে একটু কথা বলার আশায়, কিন্তু তিন্নি সে সুযোগ দেয় না। যে ছেলের মায়ের ব্যবহার এমন জঘন্যতম, সে ছেলের সাথে সংসার করা অসম্ভব, তাই তিন্নি দূরে থাকে। মিম এখন 5 মাসের গর্ভবতী। জীবনে এক নতুন রং এসে ভর করেছে। অনিকা তার শাশুড়ি যেন মিমকে কাছের মতো আগলে রাখছে। বাইরের মানুষের কথার কোনো শেষ নেই, কিন্তু এই সংসারে কেন যেন মায়ার বৃত্তের অভাব নেই। অনেক রুমে এসে দেখে মিম দাঁড়িয়ে কাপড় গুছিয়ে রাখছে। তড়িঘড়ি করে অনেক এসে মিমের থেকে কাপড় কেড়ে নেয়। আস্তে আস্তে করে মিমকে বের করে ওপরে বসায় আর বলে, তুমি কিছুতেই দাঁড়িয়ে কোনো কাজ করবে না, বুঝেছো? ডাক্তার বলেছেন এখন তোমার শুধু বিশ্রাম দরকার। সারাদিন শুধু বসে থাকতে থাকতে তো বিরক্ত লাগে। আর আমাকে এত খেয়াল রাখতে হবে না, আমি ছোট বাচ্চা না। একটু না হয় রান্নাঘরে যাই। না, একদম না। রান্না বান্না নিতু আর আম্মুর উপর ছেড়ে দাও। তোমার এখন একটাই কাজ, নিজের খেয়াল রাখা আর আমাদের ছোট্টটাকে আগলে রাখা। তখনই মিমের শাশুড়ি রুমে আসেন। এই নাও মা, তোমার প্রিয় বাদামের দুধ করে এনেছি। আপনারা এত যত্ন করেন, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় স্বপ্ন দেখছি। সত্যি আপনার মতো শাশুড়ি হয় না মা। অনেকের মা মিমের মাথায় একটা চুমু দিয়ে চলে গেলেন। পাশে অনেক রইল, কিন্তু স্বপ্নের বাইরে বাস্তবতা কতটা মসৃণ নয়। পাড়ার মানুষের খোঁচা কটু কথা প্রতিদিন কানে আসে। ডিভোর্সি মেয়েকে এত মাথায় তোলার মানে কি? বয়সে বড় বউ নিয়ে কতদিন শান্তি থাকে দেখা যাবে। এসব কথা চারপাশ পাশে। লোকের কথায় কি আসে যায়? যেখানে আমার স্বামী আর শাশুড়ি আমাকে এত ভালোবাসে, সেখানে দুনিয়ার হাজারো কটূক্তি আমার কিছুই করতে পারবে না। তাদের সংসারে নতুন জীবনের আগমনের আলোকছটা ছড়িয়ে পড়েছে, কিন্তু সামনে এখনো অনেক অজানা পথ পড়ে আছে। দিন যায়, মাস গড়িয়ে যায়। মিমের গর্ভের শিশু এখন বেশ নড়াচড়া করছে। আজ ডাক্তার দেখাতে এসেছে অনেকা মিম, সাথে আছে মিমের শাশুড়ি। আপনার বাচ্চার হার্টবিট শুনতে চান? অনেকের হাত শক্ত করে ধরে আতঙ্ক আর আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল মিম। হ্যাঁ ডাক্তার। অনেক নিজের খুব উত্তেজিত হয়ে অধীর আগ্রহে তাকালো। মেশিনের ভেতর থেকে আসতে লাগলো ছোট্ট দ্রুত শব্দ, ধুপ ধুপ ধুপ, যেন পৃথিবীর সবচেয়ে মধুর সুর। এটা আমাদের বাচ্চার শব্দ? জি, সুন্দরভাবে বেড়ে উঠেছে। মা আর বাচ্চা দুজনেই ভালোবাসে। মিম শোনো, আমাদের ছোট্ট পৃথিবী এভাবেই আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, এই ঘরটা এবার পূর্ণ হবে। আমি লোকের কথায় কিচ্ছু শুনি না, শুধু তোমার আর আমাদের সন্তানের হাসিটাই চাই। তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই মুহূর্তে অনেক মিম আর শাশুড়ির চোখে একটাই ছবি, নতুন জীবনের আলোয় ভরে উঠেছে তাদের সংসার। কিন্তু জীবনের সব পথ তো এত সহজ নয়, ছাওয়ার মতো কিছু অন্ধকার ওত পেতে আছে।
ডাক্তার দেখে ফেরার পর থেকে মিমের মুখ নতুন এক আলো, কিন্তু চারপাশে দৃষ্টি ততটা মধুর নয়। মানুষের হিংসা, ঈর্ষার পুরনো স্মৃতি সব মিলে যেন এক অদৃশ্য ঝড় বইছে। তখন দুজন প্রতিবেশী তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। একজন আরেকজনকে হাসতে হাসতে ফিসফিসে বলছে, দেখো দেখো, ডিভোর্সি হয়ে এসে আবার মা হবে, এত সুখ কপালে থাকে নাকি? আরে থাক, অনেক তো অনেক ছোট ছেলে, বয়সে বড় মেয়েকে বিয়ে করেছে, এখন তো একেবারে মাথায় তুলে রেখেছে, দেখি কতদিন থেকে। মিমের কানে কথাগুলো গেল, মন দিয়ে কথাগুলো শুনল। যাই হোক, কিন্তু এবার আর কষ্ট পায় না। মনে মনে বলে, কেন মানুষ সুখ দেখে খুশি হতে পারে না? অনেক তখন তাদের দেখিয়ে দেখে আরও মিমের কেয়ার করতে লাগলো, আর তাদের শুনিয়ে শুনিয়ে বলল, জানো তো মা, আজ থেকে তোমার টেনশন কম, আমাদের নিয়ে আর টেনশন করতে হবে না তোমাকে। কি বলছিস বাবা? তোদের নিয়ে আমি টেনশন করব না তো কাকে নিয়ে করব? আরে আমাদের নিয়ে ভাবার জন্য পাড়ার কাকিমারা আছে, নিজের খেয়ে কি সুন্দর আমাদের চিন্তা করে, আমাদের নিয়ে এত চিন্তা করে দেখো না। অনেকের খোঁজে মারা কথায় দুজন প্রতিবেশী লজ্জায় চলে গেল। মিম অবাক হয়ে তাকিয়ে আছে অনেকের দিকে। অনেকের মা মুখ টিপে টিপে হাসছে। অনেক মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, তুমি চুপ কেন? কিছু না। লোকের কথায় কান দেবে না, আমাদের সুখ আমাদের, ওরা কিছুই করতে পারবে না। কথাগুলো মিমকে শক্তি দিলেও ভেতরে কোথাও এক অজানা ভয় জমে উঠেছে। বিকেল টাইমে ড্রয়িং রুমে বসে আছে নিতু। অনেক আর মিম বসে বসে টিভি দেখছে আর নাস্তা করছে। মিনা বেগম কিচেনে কাজ করছে। তখনই কলিং বেল বেজে উঠল। নিতু দেখো তো এখন কে এসেছে। আচ্ছা ভাইয়া, দেখছি। নিতু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকালো। বয়স আনুমানিক 30, পরিপাটি পোশাক পরা। কে আপনি? জি, আমি শাহেদ। এটা কি অনিক রহমানদের বাসা? জি, অনেক আমার ভাইয়া হয়। আসলে ভেতরে আসেন। নিতু তাকে নিয়ে ভেতরে ঢুকলো। কে এসেছে নিতু? চিনি না ভাইয়া, তবে তোমার খোঁজ করছে। ভেতরে নিয়ে আয়। নিতু শাহেদকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। অনেক টিভি রিমোট হাতে বসা। মিম পাশে নাস্তা খাচ্ছে। শাহেদকে দেখে মিম স্থির হয়ে গেল। অনেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেমন আছো মিম? কেন এসেছেন এখানে? আমার সুখ কি সহ্য হচ্ছে না? না না, তুমি চিন্তা করো না, আমি তোমার সুখ নষ্ট করতে আসিনি, এসেছি ক্ষমা চাইতে। এতক্ষণে মিনা বেগম রান্নাঘর থেকে চলে এলেন। তিনি চোখ সরাসরি শাহেদের দিকে তাকালেন। তুমি কে বাবা? শাহেদ কি পরিচয় দেবে ভেবে পেল না। মিমও চুপ রইল, যেন এনার পরিচয় দিতেও ঘৃণা লাগছে। পাশ থেকে অনেক বলল, মিমের প্রাক্তন স্বামী মা। মিনা বেগম অনেকটা অবাক হলেন। সবাই তখন বুঝে গেল ছেলেটি আর কেউ নয়, মিমের প্রাক্তন। আপনার এখানে আসার মানে কি? আমি ভুল করেছি, তাই এসেছি ভুল স্বীকার করতে। মিমকে কষ্ট দিয়েছিলাম, আজ শুধু ক্ষমা চাইতে এসেছি, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। আমার ক্ষমা আপনার দরকার নেই। আমার অতীত নিয়ে আমি কিছু ভাবি না। এখন আমার পরিবার আছে, আমার স্বামী আছে। দয়া করে আর আমাদের সামনে আসবেন না। শুনলেন তো, এখনই বের হয়ে যান। ঘর ভারী হয়ে গেল নীরবতায়। শাহেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে মাথা নিচু করে দরজার দিকে এগিয়ে গেল। পেছনে ঘুরে একবার মিমের দিকে তাকালো আর চিৎকার করে কান্না করতে করতে বলল, আমি জানি আমি পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা হয় না। তবে কি জানো, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি মিম, ভালোবাসেনি। পারলে আমায় ক্ষমা করে দিও। আমার সবটুকু সুখ তোমার হোক, আমার আয়ু তোমার হোক। কথাগুলো বলেই শাহেদ চলে গেল। সবাই কিছুটা অবাক হলো শাহেদের কথায়। শাহেদ চলে যেতেই মিম অঝরে কাঁদতে লাগলো, কান্নায় ভেঙে পড়ল। অনেক মিমকে নিয়ে রুমে গেল। মিমের হাত দুটি শক্ত করে ধরে বলল, তুমি কি আমাকে পেয়ে খুশি নও? কি বলছো তুমি? তোমার মতো মানুষ পাওয়া তো সাত কপালের ভাগ্য। আজ তুমি আছো বলেই আমি বেঁচে আছি, নইলে তো সেদিনই মরে যেতাম। তাহলে ওই লোকটার জন্য তুমি কান্না করছো কেন? অনেকের কথায় মিম কিছুটা ঘাবড়ে গেল। আসলে তো সে ওই লোকটার জন্য কেন কান্না করছে? সেদিন ডিভোর্স হয়েছিল বলেই তো আজ অনেকের মতো একটা ভালো স্বামী পেয়েছে। সে কেন ওই লোকটার জন্য আজ কান্না করবে? মিম এবার অনেককে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, তাই তো আমি কেন কান্না করছি? ওই দিন ডিভোর্স না হলে আজ তোমাকে পেতাম না। অনেক এবার মুচকি হাসি দিয়ে বলল, জানো তোমাকে প্রথম কোথায় দেখেছিলাম? মিম মাথা নাড়িয়ে বলল, না তো জানি না। তোমার আর শাহেদের ডিভোর্সের দিন তোমাকে দেখেছিলাম। কোর্টে একটা কাজের জন্য গেছিলাম, দেখলাম একজন উকিল তোমাকে জিজ্ঞেস করছে তোমার স্বামীকে তুমি কেন ডিভোর্স দিতে চাও। তুমি তার উত্তরে বলেছিলে, আমার স্বামী, ব্যক্তিগত ব্যাপারটা আমি সবার সামনে বলতে চাই না, কারণ উনি আমার স্বামী। আমার স্বামীর অসম্মান হোক এমন কিছুই আমি বলবো না। মিম অবাক হয়ে কথাগুলো শুনছে।
সেদিন যে অনেক ওখানে উপস্থিত ছিল সেটা মিমের ধারণার বাইরে। অনেক একটু থেমে আবারও বলল, তারপর তোমাদের ডিভোর্স হয়ে গেল, আমি তখনও ওখানে দাঁড়িয়েছিলাম। উকিল লোকটি তোমাকে আবার জিজ্ঞেস করলো, উনি তো এখন তোমার স্বামী নন, এখন বলো কি অপরাধে ডিভোর্স দিলেন? তুমি চোখে পানি রেখে ঠোঁটে মুচকি হাসি দিয়ে উত্তর দিয়েছিলে, কোনো পরপুরুষের ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই। সবাই অবাক হয়ে তাকিয়েছিল তোমার দিকে। আমি নিজেও সেদিন খুব অবাক হয়েছিলাম। সেদিনই বুঝেছিলাম লোকটা অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছে। সেখান থেকেই তোমার বিষয় জানতে শুরু করলাম, তোমাকে ভালোবাসলাম, আর আজকে তুমি আমার কাছে। মিম অবাক হয়ে সব শুনল। মিম বলল, জানো কেন আমি তখন এতটা শক্ত ছিলাম? কারণ আমি কোনো বেইমানের জন্য কাঁদতে চাইনি। ও একটা ঠক, প্রতারক। আমার সাথে সংসার থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম। পেছনে ফিরে দুবারও দেখিনি। অনেক মিম শক্ত করে জড়িয়ে ধরল। আমার মনে হচ্ছে শাহেদ সেদিন ঠিকই করেছে। সে যদি অন্য আরেকটা মেয়েকে না ভালোবাসতো তাহলে আজ তোমাকে পেতাম না। কেটে গেছে কয়েকটা মাস, অনেক কিছু বদলে গেছে এই পরিবারে। আগের যে ঝড়ঝঞ্ঝা ঝঞ্ঝাট ছিল তা আজ শান্তির স্রোতে মিলিয়ে গেছে। অবশেষে মিমকে মেনে নিয়েছেন তার ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি। সে আবার তিন্নির বিয়েটাও হয়েছে অনেক জাঁকজমকের সাথে। তিন্নিকে সসম্মানে নিজের ঘরে তুলে নিয়েছেন শিহাবের মা। এমনকি মিমার তিন্নির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এরপরে পরিবার যেন আরও আপন হয়ে উঠল। মিমের কোল জুড়ে এসেছে ছুটফুটে এক ছোট্ট কন্যা শিশু, নাম রাখা হয়েছে আনিকা। রাতের বেলা অনেক অফিস থেকে ক্লান্ত শরীরে বাসায় ফিরেছে। দরজার ভেতরে ঢুকতে চোখে পড়ল ড্রয়িং রুম মেঝেতে বসে ছোট্ট আনিকা খেলা করছে। পাশে বসে আছেন মিনা বেগম। নাতির খেলা দেখে মুচকি হাসছে। অনেককে বসতে দেখে মিনা বেগম বললেন, তুই এসেছিস বাবা, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আনিকার পাশে বস, আমি মিমকে পাঠাচ্ছি। আচ্ছা মা। মিনা বেগম চলে গেলেন। অনেক আনিকার কাছে আসলো, মুচকি হেসে মেয়েকে কোলে তুলে নিল আর বলল, আহা, আমার রাজকুমারী কি করছে? তখনই মিম এক গ্লাস শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। মুচকি হেসে বলল, তোমার মেয়েকে দেখো না, সারাদিন খেলনা নিয়ে মাতামাতি করে, এখনো ঘুমায়নি। আমার মেয়ে বাবার জন্য অপেক্ষা করছিল, তাই না? বাবা। বাবা? আবার বলো তো, মা বাবা। ছোট্ট মেয়েটা কি আর বুঝে? তার বাবার সাথে তাল মিলিয়ে সেও বলছে, বাবা বাবা বাবা। শোনো মিম, এই ডাকটা শুনে মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট সার্থক হয়ে গেল। হ্যাঁ অনেক, আমাদের সংসারটা আসলেই এখন সম্পূর্ণ হয়েছে। অনেক মিমকে কাছে টেনে নিয়ে বলল, আমি আমার জীবনে, সেই যে আমার জীবনটাকে পরিপূর্ণ করেছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আনিকাকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসবো তোমায়, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো, কখনো ছেড়ে যেও না। তুমি হিনা, আমি যেন অসম্পূর্ণ। অনেকের এমন আবেগ মাখা কথা মিম কান্না করে দিল আর বলল, তুমি তো সেই যে আমার ভাঙাচোরা জীবনটাকে জোড়া লাগিয়েছ, সুখে দুঃখে বিপদে আপদে পাশে থেকেছ, আমাকে নতুন জীবন উপহার দিয়েছ। পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি, আমার সুখী তুমি, আর আমি সেই সুখকে কখনোই ছেড়ে যাব না।